আমরা শুরু করে দিচ্ছি। অন্য কোনো প্রশ্ন করবা না? পড়াশোনা সম্পর্কিত বা লেকচার সম্পর্কিত প্রশ্ন থাকলে ক্লাস শেষে করবা। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বাংলা সাহিত্যের আধুনিক যুগ, তার মানে আমরা অলরেডি প্রাচীন এবং মধ্যযুগ শেষ করে ফেলেছি। এ দুটো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যেহেতু স্পেশাল বিসিএস, তোমার সাহিত্য থেকেই থাকবে 5। তার মানে সাহিত্য নিয়ে আমরা খুব বেশি পরিশ্রম করব না। তবে বিশেষ করে যারা বাংলাতে পরীক্ষা দিবা, বাংলার জন্য, তাদের জন্য খুব জরুরি তারা খুব ভালো করে পড়বা। বাকিদের জন্য সাহিত্য অল্প করে পড়াবো, এর মধ্যে যতটুকু মনে থাকে ততটুকু। এটা নিয়ে আলাদা প্যারা নেওয়ার আর দরকার নেই, কারণ কোত্থেকে আসবে, কমন আসবে কিনা আমরা আসলে বলতে পারি না। তারপরও কমন আসার মতো করেই আমরা পড়াচ্ছি। হুম। হ্যাঁ, কালকের মতো আজকে একটা ব্রেক দিব। তো যেহেতু 5 নম্বর আমরা ধরে নিতে পারি, যদি একটা দুটো প্রশ্ন আসে প্রাচীন মধ্যযুগ থেকে সেটা আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, সেক্ষেত্রে অলরেডি প্রাচীন মধ্যযুগ শেষ। এখন আসো, আমরা কাদের নিয়ে আলোচনা করব বা কি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা চলে যাচ্ছি বাংলা সাহিত্যের আধুনিক যুগ। এগুলো তোমরা যারা 50 দিবা তারা নিশ্চয়ই 51 দিবা, 52 দিবা, সবার জন্যই কাজে লাগবে। বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু। আধুনিক যুগের বৈশিষ্ট্য কি আমরা শুরুতেই দেখেছিলাম। মধ্যযুগের বৈশিষ্ট্য ছিল তোমার দেবদেবী নির্ভর সাহিত্য আমরা পেয়েছি, মানে ধর্মকেন্দ্রিক সাহিত্য। ঠিক একইভাবে প্রাচীন যুগেও সেম কি ছিল, ধর্ম নির্ভরতা ছিল বিষয়বস্তু, রাইট, বৈশিষ্ট্য ছিল। এবং মধ্যযুগেরও কি তোমার ধর্মীয় আবেশে সাহিত্য রচিত হতো এবং ছিল দেবদেবী নির্ভর সাহিত্য। দেবদেবী নির্ভর সাহিত্য। এখন আসো আধুনিক যুগের বৈশিষ্ট্য। এই প্রথম আমরা দেখতে পেলাম আধুনিক যুগে মানুষ মুখ্য, মানে এখানে মানুষের কথা বলা হচ্ছে, মানবতাই হলো একমাত্র কাম্য। এবং এখানে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি দেশপ্রেম, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, হ্যাঁ, জাতীয়তাবোধ, এই বিষয়গুলো সাহিত্যে উঠে এসেছে। এবং মানুষ আস্তে আস্তে দেবদেবীর কথা না, রাজাদের কথা না, আস্তে আস্তে মানুষ নিজের কথা বলতে শুরু করলো, নিজের হৃদয়ের কথা বলতে শুরু করলো, সে কি চায়, হ্যাঁ, সে তার অনুভূতি, সেগুলো আস্তে আস্তে সাহিত্যে বলতে শুরু করলো। কেউ কবিতার মাধ্যমে, কেউ গল্পের মাধ্যমে, কেউ উপন্যাসের মাধ্যমে, কেউ প্রবন্ধের মাধ্যমে, হ্যাঁ, সেটা আস্তে আস্তে সে বলা শুরু করলো। এবং একটা সময় আমরা দেখতে পেয়েছি যে তোমার শুধু রাজারাই হচ্ছে নায়ক, হ্যাঁ, দেবতারাই হচ্ছে নায়ক। কিন্তু আমরা আধুনিক যুগে এসে দেখতে পাচ্ছি সমাজের একদম নিচু স্তরের যারা লোকজন তারাও কি হতে পারে, নায়ক হতে পারে। যেমন পদ্মা নদীর মাঝি তোমরা অনেকে উপন্যাসটা পড়েছো, এছাড়াও মানিকের অনেক উপন্যাস পড়েছো, আরো অনেক লেখকের অনেক উপন্যাস পড়েছো। তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, একদম দারিদ্র পীড়িত মানুষজন কি হচ্ছে, উপন্যাসের নায়ক হচ্ছে, রাইট। তো এগুলো হচ্ছে আধুনিক যুগের বৈশিষ্ট্য। এখন আসো যুগ সন্ধিক্ষণ। এখানে একটা বিষয় আছে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ধরো আমরা পড়েছি 1201 থেকে 1800 পর্যন্ত হচ্ছে মধ্যযুগ, আর 1801 থেকে বর্তমান, হ্যাঁ, এই মুহূর্ত পর্যন্ত হচ্ছে আধুনিক যুগ। এখন আমার কথা হচ্ছে, ধরো ধরো আহ 1700 1799 1799 সালের ডিসেম্বরের 31 তারিখও কি ছিল, মধ্যযুগ। মানে দিনে দিনেই কি আধুনিক যুগ চলে আসছে? মানে একদিনেই কি এই বিবর্তন, একদিনেই কি সব চেঞ্জ হয়ে গেছে? বিষয়টা তো তা না। বিষয়টা হচ্ছে আস্তে আস্তে কি হয়, চেঞ্জ হয়। তো আমরা দেখেছি মধ্যযুগের শেষের দিকে কার আবির্ভাব ঘটেছিল, বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি, তার নাম হচ্ছে অন্নদামঙ্গ, যিনি লিখেছেন কি নাম, ভারতচন্দ্র রায়গুণাকর। তাকে আমরা বলেছি মধ্যযুগের শেষ কবি। এবং তিনি অনেকটা কি ছিলেন, আধুনিক কবিদের মতো ছিলেন। হ্যাঁ, তিনি হচ্ছেন আমরা তাকে নাগরিক কবিও বলেছি। এই যে ভারতচন্দ্রের মৃত্যুর পর কত সালে 1760 সালে, এই 1760 সাল থেকে 100 বছর, মানে 1860। আমরা জানি 1861 সালে বাংলা সাহিত্যের বিখ্যাত মহাকাব্য, একমাত্র সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়েছে। এই যে মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়েছে, এই যে 100 বছর, 1860, অর্থাৎ ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে এই মাইকেলের আগমন পর্যন্ত, এই যে 100 বছর, এই 100 বছরকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। মানে হচ্ছে মধ্যযুগের শেষ, আধুনিক যুগের শুরু। যুগ সন্ধিক্ষণ, যুগ সন্ধি মানে কি, দুটো যুগের মিলন, রাইট, দুটো যুগের মিলন। এই সময়টাকে বলা হচ্ছে যুগ সন্ধিক্ষণ। এই যুগ সন্ধিক্ষণের কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত, নট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
অন্য একজন, এটা অনেকে বুঝতে পারে না, ঈশ্বরচন্দ্র গুপ্ত। ওনাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। কেন? কারণ এই কবির মধ্যে আমরা মধ্যযুগের বৈশিষ্ট্য যেমন পেয়েছি, আবার আধুনিক যুগের বৈশিষ্ট্য পেয়েছি। তাহলে যদি প্রশ্ন আসে যুগ সন্ধিক্ষণের কবিকে, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাহলে আমরা একটু ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে দেখে নেই। ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি সাংবাদিক ছিলেন এবং তিনি কবিয়াল ছিলেন, কবি ছিলেন। কবিয়ালদের তিনি লুপ্ত জীবনে উদ্ধার করতেন। হ্যাঁ, তো ওনার জীবনকাল হচ্ছে 1812 থেকে 1859। জীবনকাল দরকার নাই, যেটা দরকার সেটা হচ্ছে ওনার কিছু পত্রিকা একটু খেয়াল করো। সংবাদ প্রভাকর, সংবাদ রত্নাবলী, পাষণ্ড বিরোধ, সংবাদ সাধুরঞ্জন। এর মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সংবাদ প্রভাকর। তাহলে সংবাদ প্রভাকরের সম্পাদককে ঈশ্বরচন্দ্র গুপ্ত। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে এটা প্রথম দৈনিক, এটা হচ্ছে প্রথম দৈনিক সংবাদপত্র। এর আগে হচ্ছে সবগুলো কি ছিল? কোনোটা মাসিক ছিল, কোনোটা হচ্ছে ত্রৈমাসিক ছিল, কোনোটা হচ্ছে সাপ্তাহিক ছিল। হ্যাঁ, তো এটাও প্রথমে সাপ্তাহিক ছিল, পরে সপ্তাহে 2বার ছিল, পরে হচ্ছে প্রথম দৈনিক পত্র, প্রথম দৈনিক সংবাদপত্র হিসাবে প্রকাশিত হয়। তাহলে ওনার মধ্যে আমরা কি দেখেছি? দুই যুগের বৈশিষ্ট্য হচ্ছে সমানভাবে থাকার কারণে ওনাকে আমরা বলছি যুগ সন্ধিক্ষণের কবি। ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি আধুনিক যুগের প্রথম কবি। যদি প্রশ্ন করা হয় আধুনিক যুগের প্রথম কবি কে, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ওনাকে গুপ্ত কবি নামেও বলা হয়, পরিচিত গুপ্ত কবি নামে। তিনি আধুনিক যুগের প্রথম কবি, অলরেডি বলেছি। তার কবিতাগুলো কেমন ছিল? তিনি রঙ্গ রসাত্মক কবিতা রচনা করতেন। তাকে রঙ্গব্যঙ্গের কবি, কবিয়ালদের শেষ প্রতিনিধি, বাংলা সাহিত্যের জেনাস বলা হয়। এবং বঙ্কিমচন্দ্র তাকে বলেছেন খাঁটি বাঙালি কবি। তিনি সবসময় ইংরেজি প্রভাব বর্জিত খাঁটি বাংলা শব্দ ব্যবহার করতেন। হ্যাঁ, এবং তিনি খুব মজা করতেন, যেহেতু তার মধ্যযুগের বৈশিষ্ট্য ছিল, তার মধ্যে আবার আধুনিক যুগের বৈশিষ্ট্য ছিল। তো তাকে আমরা এই জন্য কি বলছি? যুগ সন্ধিক্ষণের কবি। এবং ওনার কিছু গুরুত্বপূর্ণ কবিতা পাঁঠা, আনারস, তোপসে মাছ একটু মনে রাখতে পারো। এবং তিনি যেটা করেছেন, কবিয়ালদের, আমরা মধ্যযুগের শেষে কাদের পেয়েছিলাম? কবিয়ালদের পেয়েছিলাম। হ্যাঁ, শায়ের, কবিওয়ালা, এদের লুপ্ত প্রায় জীবনী উদ্ধার করেছেন। তিনি গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, কবিগান বাঁধতেন এবং এদের হচ্ছে জীবনীগুলো সংগ্রহ, তথ্যগুলো সংগ্রহ করে জীবনী রচনা করেছেন। সম্পাদিত পত্রিকা অলরেডি বলেছি সংবাদ প্রভাকর, জাস্ট এটা মনে রাখো। এটা হচ্ছে 1839 সালে দৈনিক সংবাদপত্র হিসেবে পরিণত হয়। ওনার কিছু পংক্তি এখান থেকে এটা মনে রাখো, এটা হচ্ছে একটা পরীক্ষায় আসছিল। তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু, শিখিনি শিং বাঁকানো। আচ্ছা, তাহলে আমরা একটু ওনার কিছু বিষয় নিয়ে একটু মনে করার চেষ্টা করি। তাহলে বলো তো, যুগ সন্ধিক্ষণের কবি কে? যুগ সন্ধিক্ষণের কবি কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাকে কি বলা হয়? বঙ্কিমচন্দ্র তাকে কি বলেছেন? খাঁটি বাঙালি কবি। কবিয়ালদের জীবনী বাঁধতেন, তাই না? কবিয়ালদের জীবনী সংগ্রহ করেছিলেন। হ্যাঁ, ওনার 3টা কবিতার নাম বলছি, একটাও কি মনে আছে কারো? তপসে মাছ, পাঠা, নারাজ। ভেরি গুড, ওকে। আমরা এখন চলে যাচ্ছি বাংলা গদ্য সাহিত্যের বিকাশ। সেটা হচ্ছে আমরা দেখেছি 1801 থেকে আধুনিক যুগের সূত্রপাত। তো আধুনিক যুগের বৈশিষ্ট্য তো অলরেডি বলেছি। এখন আধুনিক যুগের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এখানে কি হয়? গদ্যের যাত্রাটা শুরু হয়। গদ্য, এর আগে আমরা যত সাহিত্য পেয়েছি, সাহিত্যিক নিদর্শন পেয়েছি, সবগুলো কিসে লেখা ছিল? কোনোটাই গদ্যে লেখা ছিল না, সবকিছুই কিসে লেখা ছিল? পদ্যে লেখা ছিল। মানে মধ্যযুগ পর্যন্ত আমরা কি পাচ্ছি না? কোনো ধরনের গদ্য পাচ্ছি না। তাহলে গদ্যের যাত্রাটাই শুরু হচ্ছে কোথায়? আধুনিক যুগ থেকে, অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠার সাথে আধুনিক যুগের বিকাশ একেবারে খুব বেশি জড়িত। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1555 সালে আমরা একটা চিঠি পেয়েছিলাম। সেই চিঠিটা কে কাকে লিখেছিল? আসাম রাজকে লেখা কোচবিহারের রাজার একটি পত্র। একটু 1 মিনিট, আমি একটু গরম পানি খেয়ে আসি। হ্যাঁ, আমার গলা একটু সমস্যা করতেছে, জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি। আচ্ছা সবাই, যা বলছিলাম, বাংলা সাহিত্যে গদ্য সাহিত্যের বিকাশ নিয়ে আমরা এখন জানবো। সেটা হচ্ছে আমরা প্রথম একটি পত্র পেয়েছি গদ্যে লেখা, মানে সবচেয়ে পুরাতন গদ্য। সেটা কি ছিল? একটা চিঠি। সেটা কে কাকে লিখেছেন? আসাম রাজকে কোচবিহারের রাজার একটা চিঠি। সেটাকে ধরা হয়ে থাকে বাংলা গদ্যের প্রাপ্ত প্রাচীনতম নিদর্শন। বুঝতে পেরেছো? আমরা সবচেয়ে প্রাচীন কবিতা বা পদ কি পেয়েছিলাম? সেটা ছিল হচ্ছে চর্যাপদ। হুম, আর
এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গদ্যে লেখা চিঠি। সেটা কি? সেটা ছিল আসাম রাজকে লেখা কোচবিহারের রাজার একটা চিঠি। সেটা কখন? 1555 সালের। ওকে, এখন আসো বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ, মানে গদ্যে লিখা। হ্যাঁ, এটা কি ছিল? এটা ছিল ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। সবসময় মনে রাখবা, এই যে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ঘটেছে, এটার সাথে দুটো বিষয় খুব জড়িত। সে দুটো বিষয় ছিল কি? একটা হচ্ছে ধর্ম, আর একটা ব্যবসা। হ্যাঁ, ধর্ম আর একটা হচ্ছে ব্যবসা। আমরা দেখেছি ধর্ম প্রচার করতে হলে তুমি যদি বিভিন্ন দেশে যাও বা যেখানেই যাও না কেন, তুমি অবশ্যই কি জানতে হবে? তাদের সাথে কমিউনিকেট করতে হবে। এখন তাদের সাথে কমিউনিকেট করার সবচেয়ে প্রধানতম উপায় কি? তাদের ভাষা জানা, রাইট? এবং তো এখানেও আমরা দেখতে পাচ্ছি তোমার ফোর্ট উইলিয়াম কলেজে যখন প্রতিষ্ঠিত হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা কর্মচারী ছিল তাদেরকে কি করতে হয়? তারা যেহেতু ব্যবসা করার উদ্দেশ্যে আসছে, তাদেরকে তাহলে অবশ্যই কি করতে হবে? ব্যবসা জানতে হলে তোমার অবশ্যই ভাষা জানতে হবে। তো ভাষা শিক্ষার উদ্দেশ্যে দেখা গেল অনেক অনেক গ্রন্থ রচিত হয়েছিল। ঠিক এখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে গদ্য গ্রন্থগুলো এটার সাথে ধর্ম সম্পৃক্ত। কেন? কারণ হচ্ছে ধর্ম প্রচারের উদ্দেশ্যেই মূলত এই গ্রন্থগুলো লিখিত হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, মানে একজন ব্রাহ্মণ তো হিন্দু ধর্মে, তোমরা জানো ব্রাহ্মণ রোমান। হ্যাঁ, তাহলে এখানে কি ক্যাথলিক সংবাদ, তার মানে দেখা যাচ্ছে এখানে মূলত কি দুটো ধর্মীয় বিষয় আশয় নিয়ে কথাবার্তা হচ্ছে, একজন ব্রাহ্মণের মধ্যে আর কি রোমান ক্যাথলিকের মধ্যে। হ্যাঁ, তাহলে এটা কে লিখেছেন? রচয়িতা হচ্ছে দোন আন্তোনিও দো রোজারিও। মানে শুনতে মনে হয় যেন বিদেশি কোনো লেখক, আসলে তিনি ছিলেন বাঙালি। তিনি ছিলেন ভূষণার জমিদার পুত্র। তাকে হচ্ছে তোমার কি বলে, অপহরণ করে নিয়ে যাওয়া হয়, এবং অপহরণ করে নেওয়ার পরে তাকে হচ্ছে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয়। পরে তিনি নিজেই হচ্ছে ধর্ম প্রচার শুরু করে দিয়েছিলেন। তাহলে এটা কে লিখেছে? দোম আন্তোনিও দো রোজারিও। ওকে, ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। এরপর হচ্ছে কৃপা শাস্ত্রের অর্থভেদ, এটা লিখেছেন হচ্ছে মানুয়েল দা আসুম্পসা। এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রচারের জন্য এটা তিনি লিখেছিলেন। খ্রিস্টান গুরু শিষ্যের কথোপকথন, এখানে দেখানো হবে যে খ্রিস্ট ধর্মটাই হচ্ছে কি শ্রেষ্ঠ ধর্ম। রাজা প্রতাপাদিত্য চরিত্র, এই গ্রন্থটার নাম মনে রাখতে হবে। তাহলে রামরাম বসু, তাহলে রার সাথে রাজা মনে রাখবে, রামরাম বসুর সাথে কি মনে রাখবা? রাজা মনে রাখবা। রাজা প্রতাপাদিত্য চরিত্র, এটা প্রকাশিত হয়েছে 1801 সালে। এখন আসো, এটা হচ্ছে বাঙালির লেখা বাংলা ভাষায় রচিত প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ। আমরা এখন কি জানছি? আমরা মূলত গদ্য গ্রন্থ নিয়ে আমরা এখন পড়াশোনা করছি। তাহলে প্রথম গদ্য গ্রন্থ আমরা কোনটা পেয়েছি? একদম শুরুর দিকে, সেটা কার ছিল? দোম আন্তোনিও দো রোজারিও। হ্যাঁ, এরপর আমরা মানুয়েল দা, হ্যাঁ রাজার চিঠি তো অনেক আগের, ওটা একদম প্রাচীনতম নিদর্শন। এরপর আমরা পেলাম মানুয়েল দা আসুম্পসাও। এরপর পেলাম আমরা রাজা প্রতাপাদিত্য চরিত্র রামরাম বসু। তো এর আগে আমরা বাঙালির লেখা পেয়েছি। দেখো একটু খেয়াল করো, বাঙালির লেখা ছিল দোম আন্তোনিও দো রোজারিও, সে বাঙালি ছিল, কিন্তু সেটা কি ছিল? রোমান হরফে মুদ্রিত ছিল। আবার খেয়াল করো, এখানে হচ্ছে মানুয়েল দা আসুম্পসাও, বিদেশি লেখক লিখেছেন। হ্যাঁ, এটাও প্রকাশিত হয়েছে কোত্থেকে? তোমার লিসবন থেকে। তাহলে আমরা বাঙালির লেখা পাই নাই, বাঙালির লেখা পেয়েছি কিন্তু সেটা বাংলায় ছিল না। তাহলে বাঙালির লেখা বাংলা ভাষায় রচিত প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ কোনটা? রাজা প্রতাপাদিত্য চরিত্র, 1801 সালে প্রকাশিত হয়েছে। কথোপকথন উইলিয়াম কেরি, এটাও 1801 সালে প্রকাশিত হয়েছে। এনারা সবাই আসছিল মূলত ধর্ম প্রচারের উদ্দেশ্যে। বাংলা ভাষায় মুদ্রিত গদ্য গ্রন্থ এই কথোপকথন, আর এটা হচ্ছে বাংলা ভাষার কথ্য রীতির প্রথম নিদর্শন এই গ্রন্থে পাওয়া যায়। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মঙ্গল সমাচার, এটা একটু মনে রাখবা। তাহলে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ হচ্ছে মথি রচিত মঙ্গল সমাচার, এটা 1800 সালে প্রকাশিত। এটা হচ্ছে বাইবেলের অনুবাদ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 1800 সাল। এটা অনেক সময় আসে না, কিন্তু রাজা প্রতাপাদিত্য চরিত্র নিয়ে আসে। তাহলে এরপর প্রকাশিত হয়েছে কোনটা? রাজা প্রতাপাদিত্য চরিত্র। এরপর হচ্ছে কথোপকথন। ওকে, তাহলে আমরা একটু সিরিয়ালটা দেখি। প্রথম হচ্ছে মথি রচিত মঙ্গল সমাচার, যেটা 1800 সালে প্রকাশিত হয়েছে, কিন্তু এটা ছিল একটা অনুবাদ গ্রন্থ। ওকে, রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801 সালের জুনে মৌলিক গ্রন্থ। কথোপকথন হচ্ছে 1801 সালের আগস্টে, মানে কথোপকথন অল্প পরে। এখন তোমার যদি সিরিয়াল আসে, অনেক সময় দেখা যায় রাজা প্রতাপাদিত্য চরিত্র থাকে না অপশনে, তখন কি হবে বলো তো? কথোপকথন হবে। বুঝতে পেরেছো? ধরো মঙ্গল সমাচার আর প্রতাপাদিত্য চরিত্র নাই, তখন কি হবে? কথোপকথন হবে। মোট কথা এই সিরিয়ালটা
মেনটেন করতে হবে। যদি তিনটেই থাকে তাহলে হবে মঙ্গল সমাচার, তারপর হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র, তারপর হচ্ছে কথোপকথন। ওকে, অনেক সময় অপশনে একটা থাকে, একটা থাকে না। শ্রীরামপুর মিশন, এটা হচ্ছে তোমার ভারতে খ্রিস্টানদের প্রথম নিজস্ব প্রচার সংঘ। এখানে হচ্ছে প্রেস প্রতিষ্ঠিত হয় 1800 সালের মার্চে, এবং তখন হচ্ছে বাইবেল সহ বিভিন্ন খ্রিস্ট ধর্মের বিভিন্ন গ্রন্থ অনুবাদ করা হয়। যেমন আমরা একটা গ্রন্থের অনুবাদ হতে দেখেছিলাম মধ্যযুগের, সেটা কোনটা বলো তো, মনে আছে? রামায়ণ, ভেরি গুড। হ্যাঁ, রামায়ণ। রামায়ণ মুদ্রিত হয়েছিল এই শ্রীরামপুর মিশনের প্রেস থেকে। 1818 সালে শ্রীরামপুর মিশন থেকে দুটো পত্রিকা প্রকাশিত হয়। সে দুটো পত্রিকা কি ছিল? দিগদর্শন আর হচ্ছে সমাচার দর্পণ। এই দুটো ইম্পর্টেন্ট পত্রিকা থেকে অনেক সময় প্রশ্ন আসে। তাহলে শ্রীরামপুর মিশন থেকে যে দুটো পত্রিকা প্রকাশিত হয়েছে, দিগদর্শন আর হচ্ছে সমাচার দর্পণ। দিগদর্শন হচ্ছে তোমার এই 1818 সালের এপ্রিলে প্রকাশিত হয়, এটা ছিল মাসিক পত্রিকা, আর এটা ছিল সাপ্তাহিক সমাচার দর্পণ। নেক্সট, বাংলা ছাপাখানা, খুব জরুরি। হ্যাঁ, প্রথম সাময়িক পত্র। আমরা বাংলা ছাপাখানাটা একটু দেখি। প্রথম হচ্ছে এটা দরকার নাই, 1778 সালে চার্লস উইলকিন্স হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত করেন। তাহলে প্রথম বাংলা ছাপাখানা কোথায় প্রতিষ্ঠা করা হয়েছে? সেটা হচ্ছে হুগলিতে, 1778। ওকে, এখন আসে এই যে চার্লস উইলকিন্স বাংলা অক্ষরের, এই যে বাংলা, এই বাংলা যে তোমার বর্ণগুলো, এগুলোর নকশা প্রথম কে তৈরি করেছিলেন? এই চার্লস উইলকিন্স। এবং সে তো নকশা তৈরি করেছে, তাহলে নকশাগুলোকে কি করতে হবে? খোদাই করতে হবে না? তাহলে খোদাই করেছে কে? পঞ্চানন কর্মকার। এটা অনেকে ভুল করে। তাহলে যদি বলা হয় বাংলা মুদ্রাক্ষরের জনক কে, যিনি নকশা তৈরি করেছিলেন তিনি হচ্ছে জনক, তাহলে জনক কি পঞ্চানন কর্মকার নাকি চার্লস উইলকিন্স? অবশ্যই চার্লস উইলকিন্স। তাহলে বাংলা মুদ্রাক্ষরের জনক হচ্ছে চার্লস উইলকিন্স, আর পঞ্চানন কর্মকার হচ্ছে ওনার নির্দেশ অনুসারে অক্ষরটা খোদাই করে। শেষ। 1800 খ্রিস্টাব্দে কলকাতার নিকটবর্তী শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র স্থাপন করা হয়, আর পরবর্তীতে ওই যে ওইখান থেকেই হচ্ছে মঙ্গল সমাচার, যেটা আমরা একটু আগে পড়েছি, এটা তোমার গ্রন্থটি মুদ্রিত হয়। এটা ছিল অনুবাদ গ্রন্থ, মানে বাইবেলের। তাহলে আমরা কি কি বললাম? আমাকে বলো, মুদ্রাক্ষরের জনক কে? চার্লস উইলকিন্স। আর খোদাই করেছিলেন কে ওনার নির্দেশে? পঞ্চানন কর্মকার। ওকে, শ্রীরামপুর মিশন থেকে দুটো পত্রিকা, সাময়িক পত্রিকা প্রকাশিত হয়েছিল, সেগুলোর নাম কি? দিগদর্শন, সমাচার দর্পণ। ভেরি গুড। রাজা প্রতাপাদিত্য চরিত্র কার রচনা? রামরাম বসু। ওকে, কথোপকথন কার রচনা? উইলিয়াম ক্যারি। এই উইলিয়াম ক্যারির আগে জন টমাস নামে এক ব্যক্তি আসছিল ধর্ম প্রচারের উদ্দেশ্যে। উনি ছিলেন ডাক্তার, মানে পড়াশোনার দরকার নেই, এগুলো মনে রাখার দরকার নেই। তো ওই ডাক্তার হচ্ছে তোমার মানে ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসছে, তো খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য। কিন্তু তিনি কাউকে হচ্ছে মানে ইয়ে করতে পারেন নাই, হ্যাঁ, কি বলে, ধর্মান্তরিত করতে পারেন নাই, খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে পারেন নাই। পরবর্তীতে তিনি এই উইলিয়াম ক্যারিকে নিয়ে আসছিলেন, এবং মজার বিষয় হচ্ছে উইলিয়াম ক্যারি একজনকে তোমার ধর্মান্তরিত করতে সক্ষম হয়েছিলেন, এবং সেটা দেখে জন টমাস মানে পাগল হয়ে মারা গেছিলেন খুশিতে। এত খুশি হয়েছিলেন উনি, উনি যেহেতু ধর্মান্তরিত করতে আসছিলেন, ডাক্তার। যাই হোক, তো দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, গতকাল আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক দেখছি না? ফেসবুক পুরো মানে এই বিষয়গুলো নিয়েই মূলত তোমার পুরো টাইমলাইন ভর্তি ছিল। ধর্ম নিয়ে যুদ্ধ সবসময় চলবে। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পেট্রোলিয়াম কলেজ, একটু খেয়াল করো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্য পরিচালনা করতে আসে নবীন ইংরেজ সিভিলিয়ানদের এদেশীয় ভাষা, শিল্প, সাহিত্য, আচার আচরণাদি তোমার শিক্ষা দেওয়ার জন্য এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে। তারা তাদের স্বার্থে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিল, সেটা আমাদের কাজে লেগে গিয়েছে। কেন? কারণ আমরা মধ্যযুগ পর্যন্ত শুধু পেয়েছি কি তোমার কবিতা, কবিতা, কাব্য, কাব্য, এই প্রথম আমরা গদ্যে লেখা সাহিত্য পেয়ে গেলাম। কখন? আধুনিক যুগে। এবং 1801 সালে এই ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়। বাংলা বিভাগ খোলা হয়, এবং বাংলা বিভাগের প্রথম অধ্যক্ষ ছিলেন কে? ওই যে উইলিয়াম ক্যারি। বাংলা বিভাগের প্রথম অধ্যক্ষ ছিলেন উইলিয়াম ক্যারি। এবং এই ফোর্ট উইলিয়াম কলেজে 1801 থেকে 1815 খ্রিস্টাব্দের মধ্যে 8জন লেখক 13টা বাংলা গদ্য পুস্তক লিখেছিলেন, যেটা বাংলা গদ্যের বিকাশে খুব বেশি ভূমিকা রেখেছিল। ওকে, এখন আসো
ক্যারি সাহেবের মুন্সি, হ্যাঁ, এই যে উইলিয়াম ক্যারি যখন দেশে আসে, তো তিনি তো বাংলা জানতেন না, তখন রামরাম বসু হচ্ছে উইলিয়াম ক্যারিকে বাংলা শিখিয়েছিলেন। এজন্য রামরাম বসুকে বলা হয় ক্যারি সাহেবের মুন্সি, মানে পণ্ডিত, মানে শিক্ষক। ওকে, তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1800 সালে। বাংলা বিভাগ কবে খোলা হয়েছিল? 1801 সালে। এই বাংলা বিভাগ খোলার পর, এখন বাংলা বিভাগ খোলা হয়েছে কিন্তু বই নাই, তাহলে বই নিশ্চয়ই লিখতে হবে। এই গ্রন্থগুলো কে লিখেছেন? এই 8জন লেখক প্রায় 13টা বাংলা গদ্য লিখেছিলেন। উইলিয়াম ক্যারি, তিনি ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ। তিনি হচ্ছে 1793 সালে এসেছিলেন। এগুলোর দরকার নেই, সাল আসবে না। তার দুটো গ্রন্থ, এই দুটো গ্রন্থ মনে রাখতে হবে। এগুলো কি কি? কথোপকথন এবং ইতিহাসমালা, এই দুটো মনে রাখবা। ক্যারি সাহেবের মুন্সি রামরাম বসুকে বলা হয় ক্যারি সাহেবের মুন্সি। যারা স্লাইড পড়বা অল্প সময়ের মধ্যে, তারা শুধু বোল্ড করা লাল দাগ দেয়া দাগগুলা, লাইনগুলো দেখে যাবা, ঠিক আছে? নেক্সট, এই স্লাইডগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, প্রথম আসে রামরাম বসু। তাহলে রামরাম বসু থেকে আমরা কি পড়বো? রাজা লিপি, রাজা লিপি। তাহলে কি কি বলতো? প্রথমটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, রাজা প্রতাপাদিত্য চরিত্র। এটা হচ্ছে বাঙালির লেখা প্রথম মুদ্রিত বাংলা গ্রন্থ। আর লিপি কি? লিপি হচ্ছে লিপিমালা, এটা হচ্ছে পত্র সাহিত্য, গদ্যে লিখা। ওকে, কলেজের ছাত্রদের চলিত ভাষা আর অদেশীয় লোকের বৈশ্বিক ব্যবহারের পরিচয় দানের জন্য পত্রাকারে লিখিত, ও হবে এটা না, ও দেশীয় লোকের বৈশ্বিক ব্যবহারের পরিচয় দানের জন্য পত্রাকারে লিখিত প্রবন্ধ। আচ্ছা, উইলিয়াম ক্যারি হচ্ছে দুটো লিখেছে। উইলিয়াম ক্যারি কই? উইলিয়াম ক্যারি কই? তাহলে কইতে কি হবে? কথোপকথন, ইতিহাসমালা, মনে থাকবে? তাহলে রামরাম বসু রাজা লিপি, রাজা লিপি। উইলিয়াম ক্যারি কই? কথোপকথন, ইতিহাসমালা। গোলকনাথ শর্মা হিতোপদেশ। গোলকনাথ শর্মা কি দিতে পছন্দ করে বলো তো? উপদেশ দিতে পছন্দ করে, তাহলে হিতোপদেশ। উপদেশ দিতে মোটামুটি সবাই পছন্দ করে, যার কারণে হিতোপদেশ আমরা কয়টা পাচ্ছি বলো তো? দুটো। আরেকজন লিখেছেন, তিনি কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ওনারও কি আছে? হিতোপদেশ। আর কি আছে? 32 সিংহাসন, এটা ইম্পর্টেন্ট, অনেক সময় আসে। তাহলে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তিনি কলেজের শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন, তিনি সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছিলেন। তাহলে আমাকে বলো তো, উইলিয়াম ক্যারি দুটো মনে রাখার উপায়। উইলিয়াম ক্যারি গ্রন্থগুলোর নাম কি? শুধু কই মনে থাকবে, কিন্তু এখানে দুটো যে শব্দ, মানে দুটো গ্রন্থ, সেই দুটো গ্রন্থের নাম কি? আর ধরো তুমি মনে রাখলে কই, কিন্তু তোমার হলে এ কই দিয়ে ক দিয়ে কি হবে, রসই দিয়ে কি হবে, সেটাই মনে আসলো না, তাহলে তো সর্বনাশ। শুধু টেকনিকটাই মনে থাকলো, গ্রন্থের নাম মনে নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে। এটা আসছিল চণ্ডীচরণ মুন্সী তোতা ইতিহাস, এটা আসছিল, এটা প্রিলিতে 45 বা 46 আসছিল। হ্যাঁ, নেক্সট, হিন্দু কলেজ। হিন্দু কলেজের মধ্যে একজন খুব গুরুত্বপূর্ণ তোমার শিক্ষক, তিনি ছিলেন ডিরোজিও। খুবই ইম্পর্ট্যান্ট, ওনার প্রভাব ছিল অনেকটা বিস্ময়কর। ওনার যে শিষ্যরা ছিল তাদেরকে বলা হয় ইয়ং বেঙ্গল, তাদেরকে বলা হয় ইয়ং বেঙ্গল। এই যে ডিরোজিও শিষ্যরাই হচ্ছে ইয়ং বেঙ্গল নামে পরিচিত। তারা হচ্ছে আস্তিকতা হোক নাস্তিকতা হোক, কোনো জিনিসকে পূর্ব থেকে গ্রহণ না করা, জিজ্ঞাসা ও বিচার, এই মন্ত্রে উজ্জীবিত ছিল। মোট কথা, সেই সময়ে তোমার হিন্দু ধর্মের যে গোড়ামি ছিল, শুধু হিন্দু না, যে কোনো ধর্মীয় গোড়ামি, যে কোনো কিছু, তো ওনার কথা ছিল কোনো গোড়ামিকে আস্তে আস্তে কি করে দিয়েছিলেন, ভেঙে দিয়েছিলেন। কোনো কিছু হচ্ছে তোমার না বুঝে তিনি গ্রহণ করতে নিষেধ করেছিলেন। তো সেই সময়ে খুব সাড়া ফেলেছিল ওনার শিষ্যরা, কিন্তু দুঃখজনকভাবে ওনার শিষ্যরা একটা সময় একটু অন্যদিকে ধাবিত হয়ে পড়েন। আচ্ছা, রাজা প্রবোধ হিসেবে ভালো, রবিউল ইসলাম তোমাদেরকে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের যেগুলো সেগুলো থেকে দিয়েছে, সেটা দেখতে পারো। ইয়ং বেঙ্গলের সদস্য কারা ছিলেন দরকার নাই আপাতত। ইয়ং বেঙ্গলের মুখপত্র, এটা দরকার আছে। এনকোয়ারার আর হচ্ছে জ্ঞানান্বেষণ, বেঙ্গল স্পেক্টেটর, এর মধ্যে এনকোয়ারার আর হচ্ছে জ্ঞানান্বেষণ, এই দুটো জরুরি। ওকে, নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। না, বাঙালি ছিলেন না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তুমি প্রিলি বলো, রিটেন বলো, এমন কোনো পরীক্ষা নাই
যেখানে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে প্রশ্ন থাকে না। এরকম আরেকজন হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ, দেখা যায় রিটেনে এদের থেকে সবসময় কোনো না কোনো ভাবে প্রশ্ন থাকে। এবারও সর্বশেষ যে রিটেনটা হলো 46-এ, সেটাতেও প্রশ্ন ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তোমার সমাজ সংস্কার বিষয়ে লিখতে বলা হয়েছিল। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি ওনার জন্মস্থান কোথায়। জন্মস্থান থেকে প্রশ্ন আসছিল। ওনার জন্মস্থান হচ্ছে বিসিংহগ্রাম, পশ্চিমবঙ্গের মেদিনীপুরে, এটা থেকে প্রশ্ন আসছিল। ওনার পারিবারিক নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আর উনি স্বাক্ষর করতেন হচ্ছে ঈশ্বরচন্দ্র শর্মা নামে। ছদ্মনাম কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। উনি যেহেতু তোমার বিধবা বিবাহের পক্ষে ছিলেন, বহু বিবাহের বিপক্ষে ছিলেন, তো উনি বেশ অনেক গ্রন্থ এই কারণে রচনা করেছিলেন। সেগুলোর বেশিরভাগই তিনি ছদ্মনামে রচনা করেছিলেন। বিভিন্ন সময় কি করতো, তার জবাব দিতেন একজন একজনের, অর্থাৎ উনি যেহেতু পক্ষে, বিধবা বিবাহের পক্ষে, অন্য যারা বিপক্ষে ছিলেন তারাও লিখতো, তিনি আবার কি করতেন, সেটার উপযুক্ত জবাব দিতেন। বিদ্যাসাগর উপাধি লাভ করেন কোত্থেকে? সংস্কৃত কলেজ থেকে। কত বছর বয়সে? 1839। তাহলে কত বছর বয়সে? মাত্র 19 বছর বয়সে। এই 1820 তো 19 বছর, এই 19 বছর। হ্যাঁ, তাকে করুণাসাগর বিশেষণ প্রদান করেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। কেন? ওই যে মাইকেল মধুসূদন দত্ত যখন দেশের বাহিরে ছিলেন, মানে ফ্রান্সে ছিলেন, দেখা গেছে খুব অর্থ কষ্টে ভুগতেন। তিনি তো ভেবেছিলেন যে তিনি ইংরেজি সাহিত্যে একজন বিখ্যাত সাহিত্যিক হবেন, ইংরেজি সাহিত্যে সাহিত্য রচনা করবেন, কবিতা লিখবেন, নাটক লিখবেন, কিন্তু সেটা হয়নি। তো সেই সময় মাইকেল মধুসূদন দত্তকে তোমার সাহায্য করেছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। টাকা পাঠাতেন, এমনকি ওনার নিজের কাছে না থাকলে দেখা যেত ধার করে হলেও কি করতেন, টাকাটা পাঠিয়ে দিতেন। কারণ উনি বুঝতে পেরেছিলেন যে উনি খুবই মেধাবী, এবং উনি মাইকেল মধুসূদনের কথা, এবং মাইকেল মধুসূদন পারলে বাংলা সাহিত্যে অনেক কিছু দিতে পারবে। ওনার মেধাটা বুঝতে পেরেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যরীতি প্রচলনে অবিস্মরণীয় অবদান রাখার জন্য ওনাকে কি বলা হয়? বাংলা গদ্যের জনক। তাহলে গদ্য নিয়ে যদি প্রশ্ন আসে একটু ঘুরাই ফিরাই যেই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নারী শিক্ষায় তার অবদান, নারী শিক্ষার ক্ষেত্রে তার অবদান হচ্ছে কলকাতায় বেথুন, বেথুন মানে বিটন, বিটন থেকে হচ্ছে বেথুন বলা হয়, বেথুন কলেজ প্রতিষ্ঠা। এটা শুধু বেথুন কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে না, তিনি অসংখ্য স্কুল তৈরি করেছিলেন মেয়েদের জন্য। এবং তিনি বুঝতে পেরেছিলেন যে নারী শিক্ষা, নারী শিক্ষা না শুধু, মানে শিক্ষা লাভ করা ছাড়া আসলে কোনো উপায় নেই। তিনি গ্রন্থ লিখেছিলেন। বাচ্চাদের জন্য কোনো ভালো গ্রন্থ ছিল না শুরু করার মতো, বর্ণ পরিচয়। তারপর হচ্ছে তার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ হয় 1556 সালে। এটা ইম্পর্টেন্ট, এমনকি জিকের জন্য ইম্পর্টেন্ট এটা। ওকে, এগুলো হচ্ছে তোমার অনেক সময় রিটেনে আসে। তারপরে মনে রাখবে বিরাম চিহ্নের প্রবর্তক, খুব দরকার। তিনি হচ্ছেন 21 বছর বয়সে 1841 সালে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের পণ্ডিত হন, এবং তিনি বাংলা সাহিত্যে জ্যোতি বা বিরাম চিহ্নের প্রচলন করেন। কোন গ্রন্থে? বেতাল পঞ্চবিংশতি। বাংলা ভাষায় জ্যোতি বা বিরাম চিহ্নের প্রচলন শুরু হয় তাহলে কত সালে? 1847 সালে। ওনার কিছু গ্রন্থ অনুবাদ গ্রন্থ, মৌলিক রচনা। এই মৌলিক রচনার মধ্যে হচ্ছে কিছু নিজের নামে লিখেছেন, আবার কিছু হচ্ছে বেনামে লিখেছেন। এছাড়া আমরা কিছু শিশুতোষ গ্রন্থ আছে, স্কুল পাঠ্যগ্রন্থ আছে, সেগুলো আমরা একটু দেখি। প্রভাবতী সম্ভাষণ। সে সময় ওনার খুব মন খারাপ ছিল। কেন মন খারাপ ছিল? কারণ ওই যে বিধবা বিবাহের পক্ষে লিখতে গিয়ে ওনাকে অনেক ধরাশায়ী হতে হয়েছিল, অনেকের বিদ্রূপের সম্মুখীন হয়েছিল। তো সেই সময় ওনার বন্ধুর একটা মেয়ে প্রভাবতী, তার সাথে ওনার খুব ভালো সময় কাটতো। এই প্রভাবতীকে তিনি খুব স্নেহ করতেন, কিন্তু প্রভাবতী একটা কঠিন রোগে মারা যায়। তখন তিনি খুব কষ্ট পান। তখন তিনি লিখেছিলেন প্রভাবতী সম্ভাষণ। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা। তাহলে বিধবা বিবাহ দেখলেই বুঝে যাবে এটাকে লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেম বহু বিবাহ, বাল্য বিবাহের দোষ, সংস্কৃত ভাষা ও সংস্কৃত শাস্ত্র বিষয়ক প্রস্তাব, এগুলো সবগুলোই হচ্ছে ওনার মৌলিক রচনা। মৌলিক রচনা বেনামি, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল। ব্রজবিলাস, এটা আসতে পারে, আসছিল, রত্ন পরীক্ষা আসছিল, রত্ন পরীক্ষা আবারও মনে রাখবা। বর্ণ পরিচয় দেখো, ওনার থেকে প্রশ্ন হচ্ছে অল্প, তাহলে এই স্লাইডগুলো বা ওনার যে গ্রন্থগুলো সবগুলো পড়ে ফেলতে হবে, এখানে আর কোনো কথা নেই। এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে মূল কথা।
যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে সবকিছুই জানতে হবে, শেষ। একটা প্রশ্ন হলো আসতে পারে, যদি আসে আর কি। বর্ণ পরিচয়, এটা হচ্ছে ক্লাসিক মর্যাদা লাভ করে, কারণ হচ্ছে তোমার সেই সময় শিশুদের জন্য ভালো কোনো বই ছিল না। বোধোদয়, কথামালা, আখ্যান মঞ্জরি আর হচ্ছে শব্দমঞ্জরি। আচ্ছা, অনুবাদ গ্রন্থগুলো একটু দেখো। এই যে বেতাল পঞ্চবিংশতি, তাহলে এটা কোত্থেকে অনুদিত হয়েছে? হিন্দি বৈতাল 25 থেকে। বাঙ্গালার ইতিহাস, তাহলে ইতিহাস যেহেতু আছে কার? হিস্ট্রি অফ বেঙ্গল, কার? জন ক্লার্ক মার্শম্যানের। ভ্রান্তি বিলাস, কমেডি অফ ইরোডস। শকুন্তলা, শকুন্তলা যেহেতু আছে তাহলে কার হবে? অবশ্যই কালিদাসের সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলম থেকে। সীতার বনবাস, তাহলে সীতা যেহেতু আছে কোত্থেকে হবে? রামায়ণ থেকে নেওয়া হয়েছে। জীবনচরিত হচ্ছে চেম্বার্সের বায়োগ্রাফি বঙ্গানুবাদ। ব্যাকরণ, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ব্যাকরণ কৌমুদি, হ্যাঁ, এটা মনে রাখবা। বিদ্যাসাগর চরিত আত্মচরিত, আত্ম মানে নিজ, তাহলে আত্মচরিত কে লিখেছেন? তিনি নিজে লিখেছেন। আর বিদ্যাসাগর চরিত পরবর্তীতে ওনার ছেলে এই নামে প্রকাশ করেছেন, এই তো। তাহলে এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী। তবে মধ্যযুগেও আমরা আত্মজীবনী পেয়েছি, কিন্তু সেটা কি তিনি নিজে লিখেছিলেন বলতো? মধ্যযুগে কার জীবনী পেয়েছিলাম আমরা? মধ্যযুগে কার? হ্যাঁ, শ্রী চৈতন্যের জীবনী পেয়েছি, কিন্তু তিনি কি নিজে লিখেছেন? তিনি তো এক লাইনও লিখেন নাই। তিনি এক লাইনও লিখেন নাই, কিন্তু ওনার নামে কি আছে? একটা যুগের সৃষ্টি হয়েছে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী। নিজে যখন লিখেছেন তখন আত্মচরিত, আর ছেলে যখন প্রকাশ করেছে তখন হচ্ছে বিদ্যাসাগর চরিত, প্রকাশ হচ্ছে 1891। বৈতাল পঞ্চবিংশতি, বৈতাল 25 থেকে অনুদিত গ্রন্থ কি? বেতাল পঞ্চবিংশতি। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে এটা 10ম সংস্করণে সর্বপ্রথম জ্যোতিচিহ্নের সফল প্রয়োগ হয়। কোন সংস্করণে এটা আসবে না। যদি প্রশ্ন আসে এভাবে আসতে পারে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম জ্যোতিচিহ্নের সফল প্রয়োগ করেন কোন গ্রন্থে, তাহলে কি হবে? বেতাল পঞ্চবিংশতি। প্রভাবতী সম্ভাষণ অলরেডি বলেছি, এটা হচ্ছে মৌলিক গ্রন্থ, এটা আমরা জানি বাংলা সাহিত্যের। একই সাথে এটা হচ্ছে শোকগাথা। আচ্ছা, তাহলে আমাকে কিছু প্রশ্নের উত্তর দাও, তোমরা সবাই বলবা। ওনার একটা ব্যাকরণের নাম বলো, একটা বললে হবে। ব্যাকরণ কৌমুদি, ভেরি গুড। ঈশ্বরচন্দ্র কোন নামে স্বাক্ষর করতেন? ঈশ্বরচন্দ্র শর্মা নামে। ওনাকে বিদ্যাসাগর উপাধি কে দেয় বা কোন প্রতিষ্ঠান দেয়? আহা, আহা, হিন্দু কলেজ না। তার আত্মজীবনী কি নাম? আত্মচরিত, ভেরি গুড। তিনি প্রথম কোন গ্রন্থে বিরাম চিহ্নের প্রয়োগ করেছেন, সফল প্রয়োগ করেছেন? বেতাল পঞ্চবিংশতি, ভেরি গুড। ওনার একটা শিশুতোষ গ্রন্থ যেটা ক্লাসিক মর্যাদা লাভ করে, কি নাম? গদ্যের প্রথম শিল্পী কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওনার জন্ম কোথায়? পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। ওকে, পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। ভ্রান্তি বিলাস কোন গ্রন্থের অনুবাদ? কমেডি অফ এরর্স, ভেরি গুড। আচ্ছা, কি বললে? বিদ্যাসাগর উপাধি নিয়ে কি যেন একটা প্রশ্ন আমি খেয়াল করি নাই মেসেজে। বিদ্যাসাগর উপাধি কে দিয়েছে? কোন কলেজ? হ্যাঁ, কোন কলেজ বলো? সংস্কৃত কলেজ, হ্যাঁ, সংস্কৃত কলেজ। কত সালে? কত বছর বয়সে? 1839 সালে, মানে 19 বছর বয়সে। তাকে করুণার সাগর কে বলেছেন? মাইকেল মধুসূদন দত্ত। ওনার প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? প্রভাবতী সম্ভাষণ, ভেরি গুড। মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। দেখো দুটো টাইটেল, একটা হচ্ছে মাইকেল, আবার দত্ত। কেন? এটা তো হিন্দুদের টাইটেল, আবার এটা হচ্ছে খ্রিস্টানদের টাইটেল। তিনি হচ্ছেন দত্ত কুলে, মানে দত্ত বংশে জন্মগ্রহণ করেছিলেন রাজনারায়ণ দত্তের পুত্র মধুসূদন দত্ত। কিন্তু তিনি ভেবেছিলেন তিনি যদি খ্রিস্ট ধর্মে, তার যেহেতু তোমার ইংরেজি সাহিত্য রচনার ইচ্ছা ছিল, ইংরেজিতে কবিতা, কাব্য, নাটক এগুলো রচনার ইচ্ছা ছিল, তিনি ভেবেছিলেন তিনি একজন বিখ্যাত কবি হবেন ইংরেজি সাহিত্যের। তাহলে তাকে যেটা করতে হবে, বিলেত যেতে হবে। বিলেত যাওয়ার সবচেয়ে সহজ উপায় কি ছিল? খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়া। এবং তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে তখন তার নাম হয়েছিল মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত 25 জানুয়ারি 1824 সালে যশোর জেলার কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। যার কারণে এই কপোতাক্ষ কি আছে ওনার? পড়েছ কেউ?
সনেট, ভেরি গুড। দত্তক কুলোদ্ভব কবি কাকে বলা হয়, অথবা যদি বলা হয় দত্তক কুলোদ্ভব কবি কে, কুলোদ্ভব মানে কুল মানে কি, কুল মানে বংশ, উদ্ভব, উদ্ভব মানে জন্ম, তার মানে দত্ত বংশের জন্ম, এই জন্য ওনাকে বলা হয় দত্ত কুলোদ্ভব কবি। কত সালে কোথায় ভর্তি হয়েছে দরকার নাই। খ্রিস্ট ধর্ম গ্রহণ উনি 1843 সালে, মাত্র 19 বছর বয়সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, এবং তখন থেকেই তার নামের সাথে মাইকেল শব্দটি যোগ হয়। ছদ্মনাম, ওনার একটা ছদ্মনাম আমরা পেয়েছি, টিমোথি পেন পোয়েম, এবং এই টিমোথি পেন পোয়েম ছদ্মনামে ওনার প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। তাহলে তিনি প্রথম কাব্যগ্রন্থ কোন ভাষায় লিখেছেন, ইংলিশে লিখেছেন, এবং দ্বিতীয় গ্রন্থ ভিশনস অফ দ্য পাস্ট প্রকাশিত হয়। তাহলে ওনার ছদ্মনাম আমরা কি জানলাম, এবং প্রথম কাব্যগ্রন্থ, দ্বিতীয়টা দরকার নাই, আমরা জানলাম ওনার ছদ্মনাম হচ্ছে টিমোথি পেন পোয়েম আর হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি। ওকে, এই দুটো হচ্ছে জরুরি তথ্য। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, আচ্ছা ওনাকে কেন বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয়, বা বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কে? বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কে বলতো? হুম, নজরুল। হ্যাঁ, মাইকেল না। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হচ্ছেন নজরুল। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হচ্ছেন নজরুল। তবে তিনি কিসের কিসের বিরুদ্ধে বলেছেন, কেন বিদ্রোহী কবি বলা হচ্ছে? তিনি শোষণের বিরুদ্ধে বলেছেন, রাইট? শোষণ, অন্যায়, নির্যাতন, ব্রিটিশদের বিরুদ্ধে বলেছেন, হ্যাঁ অন্যায়ের বিরুদ্ধে বলেছেন, এজন্য তাকে বলা হয় কি, বিদ্রোহী কবি। পরাধীনতার বিরুদ্ধে বলেছেন, ভেরি গুড। হ্যাঁ, বৈষম্যের বিরুদ্ধে আর বলতে হবে না। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কেন তাকে বিদ্রোহী বলা হচ্ছে। এখন আসো, কিন্তু আমরা মাইকেলকে কেন বিদ্রোহী বলছি? এই যে প্রাচীন যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত আমরা দেখেছি একই ধরনের কি কবিতা, পদ সবাই রচনা করে যাচ্ছে, এবং আমরা দেখেছি লাস্টে কি থাকে, যে কোনো কবিতার লাইনে লাস্টে কি থাকে, মিল থাকে কিনা, মিল থাকে কিনা, হ্যাঁ মিল থাকে। তিনি প্রথম এ ধারাটা কি করলেন, ভেঙে দিলেন। কি থাকে লাস্টে, মিত্র থাকে। মিত্র মানে কি বলতো, মিত্র মানে বন্ধু। হ্যাঁ, তিনি প্রথম কি নিয়ে আসলেন, অমিত্রাক্ষর ছন্দ, মানে লাস্টে কি থাকবে না, মিল থাকবে না। বুঝতে পেরেছ? হ্যাঁ। এছাড়াও তিনি কি করলেন, তিনি যখন দেশে ফিরলেন দেখলেন আসলে কেউই ভালো করে নাটক নাটক লিখতে পারছে না, কাব্য লিখতে পারছে না। যারা নাটক লিখছে, যে নাটকগুলো মঞ্চায়িত হচ্ছে, এগুলো আসলে কোনো নাটকের মধ্যে পড়েন না। যার কারণে তিনি প্রথমবারের মতো কি করলেন, সার্থক মহাকাব্য রচনা করলেন, সার্থক নাটক রচনা করলেন। আবার সার্থক নাটকের মধ্যে তিনি যেটা করলেন, সার্থক তোমার ট্র্যাজেডি রচনা করলেন, সার্থক কমেডি রচনা করলেন, তারপর হচ্ছে তোমার পত্রকাব্য রচনা করলেন, তারপর প্রথম সার্থক তোমার প্রহসন রচনা করলেন। তার মানে দেখা গেল তিনি সাহিত্যের ধারার ক্ষেত্রে কি করলেন, সব ভেঙে নতুন ধারার প্রবর্তন করলেন। যার কারণে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, মানে হচ্ছে তিনি সাহিত্যের ধারা ভেঙে দিয়েছেন, ধারার ক্ষেত্রে বিদ্রোহী। বুঝতে পেরেছ বিষয়টা? এই সার্থক বানান হয় নাই, হবে না। মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। কাজী নজরুলকে আমরা বিদ্রোহী বলি কেন, কারণ তিনি রাজনৈতিক পরাধীনতা, সামাজিক অত্যাচার, অনাচার, শোষণ, বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন, বিদ্রোহ করেছেন। কিন্তু মধুসূদন হচ্ছে সাহিত্য রচনার ধারার ক্ষেত্রে বিদ্রোহী। তিনি আগের প্রাচীন এবং মধ্যযুগের ধারা ভেঙে নতুন ধারার সৃষ্টি করেছেন। ঠিক আছে, যদি প্রশ্নটা এভাবে আসে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কে, কে হবে? নজরুল। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? নেক্সট, তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি, বাংলা সাহিত্যে আধুনিকতার জনক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, সনেটের প্রবর্তক, প্রহসন রচয়িতা, প্রথম প্রথম মহাকাব্য রচয়িতা, এবং তার কাব্য সম্পর্কে আমরা একটু জানবো, মনে রাখার চেষ্টা করব। খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? অনেক সময় এভাবে প্রশ্ন আসতে পারে, ব্রজাঙ্গনা কোন ধরনের রচনা, বীরাঙ্গনা কোন ধরনের রচনা। তাহলে আমরা যদি বলি বীরাঙ্গনা চতুর্দশীতে কি থাকে, ব্রত থাকে। একটু মনে রাখো তো, বীরাঙ্গনা চতুর্দশীতে কি থাকে, ব্রত থাকে। ব্রত মানে কি, উপবাস থাকে বা ব্রত করে, যাই হোক। তাহলে বীরাঙ্গনা চতুর্দশী, তাহলে বীরাঙ্গনা ওনার একটা কাব্য। চতুর্দশী মানে হচ্ছে চতুর্দশপতি কবিতা বলি। ব্রত, তাহলে এখানে কি হবে, ব্রজাঙ্গনা
আর ততে হচ্ছে তিলোত্তমা সম্ভব। ওকে, আর দুটো মনে রাখবো, দ্য ক্যাপটিভ লেডি এটা তো আমরা পড়েছি, এটা প্রথম কাব্য, ইংরেজিতে লিখা, আর একদম আরেকটা হচ্ছে হেক্টর বধ। তাহলে আমাকে একটু বলো তো কিভাবে মনে রাখতে পারি ওনার কাব্য, বলো। হ্যাঁ, লেডিকে বধ করার জন্য। আচ্ছা, তাহলে বলো, বীরাঙ্গনা চতুর্দশীতে কি হবে? চতুর্দশপদী কবিতা বলি। ব্রতে কি হবে? ব্রজাঙ্গনা, ততে হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য। ওকে, ওকে, নেক্সট। এখন আসো, ওনাকে বলা হয় ক্ষণিকের অতিথি, কারণ খুব অল্প সময়, মাত্র 6 থেকে 7 বছরের মধ্যে তিনি আমরা দেখেছি বাংলা সাহিত্য জগতে সবকিছুর কি করেছেন, মানে ধারা ভেঙে সবকিছু সার্থক মহাকাব্য, সার্থক নাটক, সার্থক ট্র্যাজেডি, সার্থক কমেডি, সার্থক প্রহসন সবকিছুই রচনা করেছেন, এবং বাংলা সাহিত্যকে 6 বছরে, কত বছর, 600 না 6000 বছর, 600 বছর না, আরো অনেক বেশি এগিয়ে দিয়েছেন। ওকে, নেক্সট, দ্য ক্যাপটিভ লেডি, এটা হচ্ছে ওনার প্রথম রচিত প্রকাশিত কাব্য। তারপর তিলোত্তমা সম্ভব কাব্য, এটা হচ্ছে বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে লিখিত প্রথম কাব্য। তাহলে যদি প্রশ্ন আসে অমিত্রাক্ষর ছন্দে লিখিত প্রথম কাব্য কোনটি, সেটা হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য। নেক্সট, ব্রজাঙ্গনা। আচ্ছা, ব্রজাঙ্গনা তাহলে দেখেই বোঝা যাচ্ছে, হ্যাঁ, রাধা কৃষ্ণের প্রেম বিষয়ক গীতিকাব্য, প্রথম নাম ছিল হচ্ছে রাধা বিরহ। বীরাঙ্গনা কাব্য বাংলা ভাষায় লেখা প্রথম সার্থক পত্র কাব্য, বীরাঙ্গনা। হ্যাঁ, এই কাব্য পত্রগুলো কে কারা লিখেছে? মোট 11টা পত্র আছে। পুরাণের 11 জন নারী চরিত্র স্বামী বা প্রেমিকের উদ্দেশ্যে এই পত্রগুলো লিখেন। যেমন ধরো মহাভারতের 5 ভাই, 5 ভাই স্ত্রীর নাম কি? পঞ্চপাণ্ডবের স্ত্রীর নাম দ্রৌপদী। হ্যাঁ, তো এরকম চিঠি আছে যে দ্রৌপদী কাকে লিখেছে? অর্জুনকে লিখেছে। এরকম 11টা পত্র আছে। কিন্তু প্রেমিকের উদ্দেশ্যে লিখছে ঠিক আছে, কিন্তু স্বামীর উদ্দেশ্যে কি, স্বামীর উদ্দেশ্যে পত্রে কি কি থাকে বলতো? স্বামীর উদ্দেশ্যে যখন পত্র লিখা হয় হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, কি থাকে কে বলতে পারবে? আলু 1 কেজি, ডায়াপার, শসা, পুদিনা পাতা। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে পত্র। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি বীরাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা, তাহলে এটার সাথে মনে থাকবে কিভাবে? বীরাঙ্গনা, তাহলে মহিলা, তারা কি লিখেছেন? তারা চিঠি লিখেছেন। মহিলারা একটু কথা বলতে বেশি পছন্দ করে। হ্যাঁ, তারা চিঠি লিখেছেন কাকে? পুরাণের 11 জন নারী তাদের স্বামী বা প্রেমিকের উদ্দেশ্যে এই পত্রগুলো লিখেছেন। ওকে, নেক্সট, চতুর্দশপদী কবিতা বলি। চতুর্দশপদী কবিতা, এটা তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে সনেট সংকলন। 102টা সনেট আছে, আর প্রথম সনেট হচ্ছে বঙ্গভাষা। প্রথম সনেট হচ্ছে বঙ্গভাষা। ওকে, হেক্টর বধ অলরেডি বলেছি। হেক্টর বধ হচ্ছে তোমার হোমারের, দেখলেই তো বোঝাচ্ছে যেহেতু হেক্টর আছে, হোমারের ইলিয়ড মহাকাব্যের প্রথম কয়েকটি স্বর্গের গদ্যে রচিত অনুবাদ। হ্যাঁ, স্বর্গ মানে হচ্ছে অধ্যায়। এখন আসো, যে কোনো সময় বলেছিলাম যে কোনো লেখকের ভাইরাল লেখা নিয়ে, ভাইরাল লেখা মানে যেটা তুমি যে লেখকের নাম জানলে ওই রচনাটার নাম আসবেই আসবে। যেমন ধরো দীনবন্ধু মিত্র, ওনার একটা রচনার নাম বলো শুধু, নীল দর্পণ, তার মানে এটা হচ্ছে ওনার ভাইরাল রচনা। তাহলে যেটা ভাইরাল গ্রন্থ সেটা নিয়ে আমরা কিভাবে জানবো? খুব ভালো করে জানবো, বিস্তারিত জানবো। ঠিক আছে, মেঘনাদ বধ কাব্য রচনা করেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। এটা বাংলা সাহিত্যের প্রথম এবং প্রথম সার্থক মহাকাব্য। প্রথম, ঠিক আছে, আবার কি সার্থক মহাকাব্য? বাংলা সাহিত্যে আরো মহাকাব্য আছে, যেমন ধরো হেমচন্দ্রের বৃত্ত সংহার, নবীনচন্দ্রের হচ্ছে রৈবত্যক কুরুক্ষেত্র প্রবাস, তারপর হচ্ছে কায়কবাদের মহাশ্মশান। কিন্তু না, আলাউলের কাব্য মহাকাব্য না। আহমদুল্লাহ আলাউলের কাব্য হচ্ছে মহাকাব্য না। ঠিক আছে, তো এই যে আমি যে কাব্যগুলোর কথা বলেছি এগুলো মহাকাব্য, কিন্তু একটাও কি নয়, একটাও সার্থক নয়। তাহলে বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য কোনটা? সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য। ওকে, এখন আসো, তোমরা যেটা বলছো বিভীষণের প্রতি মেঘনাদ, এটা হচ্ছে ছোট্ট একটা অংশ, আর কিছু না। উৎসর্গ করা হয়েছে রাজা দিগম্বর মিত্রকে, কাহিনী নেওয়া হয়েছে রামায়ণ থেকে। মেঘনাদ, এটা দেখলেই তো বুঝতে পারছো, রামায়ণ থেকে। কাব্যের নায়ককে রাবণ। কখনো কি দেখেছো ভিলেন কখনো? হ্যাঁ, সেটাই বলছি, সার্থক কিসের জন্য বলছি, যে কোনো কিছু সার্থক হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য লাগে। শোনো, আমার কথাটা খেয়াল করো। ধরো একটা উপন্যাস, হ্যাঁ, তুমি ধরো এই উপন্যাসটা 10 মিনিটের মধ্যে পড়ে ফেললা, তাহলে আমাকে বলো তো এটা উপন্যাস হবে কিনা?
যে জিনিসটা 10 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে পড়ে ফেলা যাবে সেটা উপন্যাস হবে না। সেটা হলে কি হতে পারে? সেটা হলে কি হতে পারে? ছোট গল্প, রাইট? ছোট গল্প। তাহলে কি তুমি সেটাকে উপন্যাস বলবা? বলবা না। কেন? ওই যে বৈশিষ্ট্যের সাথে যাচ্ছে না। তাহলে যে কোনো কাব্য, সেটা উপন্যাস বলো, রচনা বলো, মানে যে কোনো রচনা সার্থক হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্যে তার সাথে যেতে হবে। যেমন কিছু নির্দিষ্ট স্বর্গ থাকবে, মানে নির্দিষ্ট অধ্যায় থাকবে। হ্যাঁ, অনেক বেশি অধ্যায় বা অনেক কম অধ্যায় হলে হবে না। তারপর হচ্ছে তোমার নির্দিষ্ট রসে সেটা তোমার কি হতে হবে? রচিত হতে হবে। তারপর মহাকাব্য, যেহেতু মহাকাব্য মানে বোঝাই যাচ্ছে এটা প্রেক্ষাপট অনেক বিশাল, তাহলে এটা স্বর্গ মত্ত পাতাল ব্যাপী কি থাকবে? বিস্তৃত থাকবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো, তোমাদের যে প্রশ্নটা, এই যে মহাকাব্যের কিছু বৈশিষ্ট্য থাকবে, এখানে বৈশিষ্ট্য আছে, আমি জানি তোমরা এই প্রশ্নগুলো করবা। হ্যাঁ, তো মহাকাব্যের কাহিনী কাব্যে পৌরাণিক বা ঐতিহাসিক ঘটনা এখানে থাকবে। মহাকাব্যের স্বর্গ বিভাজন থাকবে, মানে স্বর্গ মানে কি? অধ্যায়। কমপক্ষে 8টি, সর্বাধিক হচ্ছে 30টি স্বর্গ থাকতে পারে। হ্যাঁ, এই যে কাহিনী কি হবে? স্বর্গমত্ত পাতাল পর্যন্ত বিস্তৃত থাকবে। বুঝতে পেরেছো? তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি ফুলফিল করতে না পারে, তাহলে সেটা কি সার্থক হবে না হবে না? হবে না। এই জন্য বাকিগুলো সার্থক নয়। তাহলে এই কাব্যে স্বর্গ আছে কয়টা? 9টা। অন্যান্য চরিত্র খুব ইম্পর্টেন্ট। মেঘনাদ। মেঘনাদকে, মেঘনাদ হচ্ছে রাবণের পুত্র, তার স্ত্রী হচ্ছে প্রমীলা। বিভীষণকে, বিভীষণ হচ্ছে রাবণের ভাই। শর্মা হচ্ছে বিভীষণের স্ত্রী। বলা হয়ে থাকে ঘরের শত্রু বিভীষণ। কেন? মেঘনাদকে যখন হত্যা করা হয়েছে, তাকে সাহায্য করেছিল কে? লক্ষণকে, মেঘনাদের চাচা, রাইট? হ্যাঁ, এই জন্য বলা হয় ঘরের শত্রু বিভীষণ। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করো, যেটা বলছিলাম, কাব্যের নায়কের কথা বলছিলাম, রাবণ। আমরা সবসময় দেখি শাকিব খান নায়ক। হ্যাঁ, আমরা কখনো আহমদ শরীফ, রাজীব, হ্যাঁ, আর এখন বর্তমানে ভিলেনকে যাই না, এরা হচ্ছে আগের ভিলেন, ওদেরকে কি আমরা কখনো নায়ক বলি? কখনো নায়ক বলি না, সবসময় কি বলি? ভিলেন বলি। কিন্তু ওই যে মাইকেল, তিনি তো ধারা ভাঙবেন। তিনি কি করবেন? তিনি ধারাটা ভেঙে দিবেন। হ্যাঁ, যে নায়ক তাকে আমরা নায়ক বলছি না, যে ভিলেন তাকে আমরা বলছি নায়ক। আচ্ছা, নায়ক জিনিসটা কি আসলে? ধরো, তুমি যখন সিনেমা দেখবা বা নাটক দেখবা, তো সেখানে একজনকে কেন্দ্র করেই তো কি হবে? সেই কাহিনীটা আবর্তিত হবে, রাইট? এখন এই যে মেঘনাদ বধ কাব্য তোমরা যদি পড়ে থাকো বা যখন পড়বে, তোমরা দেখবা পড়তে 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 তোমার না রাবণের জন্য দুঃখ লাগবে। উল্টো, রাবণ এখানে মূলত ভিলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাবণকে কেন্দ্র করেই কি হচ্ছে? কাহিনীটা আবর্তিত হচ্ছে। বুঝতে পেরেছো? এই সেম পার্সন। রাবণ আর মেঘনাদ সেম কেন হবে? মেঘনাদ হচ্ছে রাবণের ছেলে। একটু খেয়াল করো সবাই। হ্যাঁ হ্যাঁ, মানে সে হচ্ছে এখানে প্রধান চরিত্র। তুমি পড়তেছো পড়তেছো, তোমার রাবণের জন্য খারাপ লাগবে। কেন? রাবণের ভাই মরে যাচ্ছে, তারপরে ছেলে মরে যাচ্ছে, আস্তে আস্তে সবাই, রাবণের সব ধ্বংস হয়ে যাচ্ছে। তোমার আস্তে আস্তে রাবণের জন্য খারাপ লাগতে শুরু করবে, এবং রাবণকে ঘিরেই হচ্ছে দেখা যাচ্ছে তোমার কাহিনীটা আবর্তিত হচ্ছে। যার কারণে এই কাব্যের নায়ক হচ্ছে রাবণ। হ্যাঁ, এখন আসো, প্রথম স্বর্গে কবি বীর রসে কাব্য রচনার কথা বলেছেন। গাইব মা বীর রসে ভাসি। হ্যাঁ, মহাকাব্য সাধারণত কি হয়? বীর রসের কাব্য হয়। কিন্তু আমরা যখন পড়তে থাকবো পড়তে থাকবো, এক পর্যায়ে আমাদের খারাপ লাগবে। কার জন্য? ওই যে রাবণের জন্য। রাবণের জন্য আস্তে আস্তে খারাপ লাগবে। তার মানে দেখা যাচ্ছে বীর রসের কাব্য রচনার কথা বলেছেন, কিন্তু প্রাধান্য পেয়েছে কোন রস? করুণ রস। যার কারণে যদি প্রশ্ন করা হয় মেঘনাদ বধ কাব্য প্রকৃত পক্ষে কোন রস, তখন করুণ রস। মেঘনাদ বধ কাব্যে কোন রস প্রাধান্য পেয়েছে, তখন করুণ রস। আর যদি বলা হয় মেঘনাদ বধ কাব্য কোন রসের কাব্য, তখন বীর রস। ক্লিয়ার? যেহেতু তিনি বলেছেন বীর রসে তিনি কাব্য রচনা করবেন। মেঘনাদ বধ কোন রসের কাব্য? বীর রসের কাব্য। আর যদি বলা হয় প্রকৃত পক্ষে কোন রসের কাব্য, কোন রস প্রাধান্য পেয়েছে, তখন হচ্ছে করুণ রস। ওকে। ছন্দ হচ্ছে অমিত্রাক্ষর। মেঘনাদের অন্য নাম ইন্দ্রজিৎ। অরিন্দম, অরি মানে কি? অরি মানে হচ্ছে শত্রু, মানে যিনি শত্রুকে কি করেন? দমন করেন, শত্রুকে দমন করেন, অরিন্দম। কাব্যটি ইংরেজিতে অনুবাদ করেছে রাজনারায়ণ বসু, মাইকেল মধুসূদনের বন্ধু। আচ্ছা, এটার দরকার নেই, মহাকাব্যের বৈশিষ্ট্য এগুলো রিটেনে আসে, রিটেনের জন্য আসে, কিন্তু তোমাদের দরকার নেই। হ্যাঁ, তোমাদের দরকার নেই। নাটক। নাটক একটু দেখি। শর্মিষ্ঠা প্রথম সার্থক নাটক।
কৃষ্ণকুমারী প্রথম শতক ট্র্যাজেডি, পদ্মাবতী হচ্ছে সার্থক কমেডি, এবং এখানে হচ্ছে প্রথম অমিত্রাক্ষর ছন্দে প্রথম প্রয়োগ করেছিলেন। তাহলে পদ্মাবতীতে হচ্ছে প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন, কিন্তু সার্থক প্রয়োগ কোথায় দেখতে পাই আমরা? সার্থক প্রয়োগ কোথায় দেখতে পাই? তিলোত্তমা সম্ভব কাব্য। ভেরি গুড। আর মায়া গানন হচ্ছে অসমাপ্ত। একটু খেয়াল করি আমরা আমরা মনে রাখবো কিভাবে? শ্রীকৃষ্ণ মাপ করিল। তাহলে বলো তো, শ্রীতে কি মনে রাখবো, মানে তালব্যস্যতে আমরা কি মনে রাখবো? শর্মিষ্ঠা। কৃষ্ণতে কৃষ্ণকুমারী, মাতে মায়া কানন, পতে হচ্ছে কি পদ্মাবতী। মনে থাকবে? তাহলে শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা কিন্তু ওনার মেয়ের নাম। হ্যাঁ, কৃষ্ণকুমারী এটা হচ্ছে প্রথম শতক ট্র্যাজেডি, আমাদের এটা পাঠ্য ছিল অনার্সে তখন। পদ্মাবতী এটা হচ্ছে শতক কমেডি, আর মায়া কানন এটা হচ্ছে অসমাপ্ত। তাহলে আমরা একটু শর্মিষ্ঠা নিয়ে দেখি। এটা হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক। হ্যাঁ, মহাভারত থেকে কাহিনী নেওয়া হয়েছে এবং পাশ্চাত্য রীতিতে এটি রচনা করেছেন। চরিত্র হচ্ছে যযাতি, দেবযানী আর শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যে প্রথম সার্থক কমেডি হচ্ছে পদ্মাবতী। এখানে প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেছিলেন, কিন্তু সার্থক প্রয়োগ করেছিলেন কোথায়? তিলোত্তমা সম্ভব কাব্যে। ওকে, নেক্সট কৃষ্ণকুমারী। এই কৃষ্ণকুমারী হচ্ছে তোমার ভীমসিংহের মেয়ে। ভীমসিংহ, কৃষ্ণকুমারীর বাবা হচ্ছে ভীমসিংহ। এই কৃষ্ণকুমারীকে বিয়ে করার জন্য দুইজন রাজা চাই। তাদের একজন হচ্ছে জগৎ সিংহ, একজন হচ্ছে মানসিংহ। এখন কৃষ্ণকুমারীর বাবা তো বিপদে পড়ে গিয়েছে, কারণ জগৎ সিংহের সাথে রাজি হলে তাহলে মানসিংহ তাদের রাজ্য শেষ করে দিবে। তো এই অবস্থায় তিনি যেটা করেছিলেন যে কৃষ্ণকুমারীকে হত্যার নির্দেশ দেন। তো কৃষ্ণকুমারী সেটা জেনে তিনি নিজেই হচ্ছে আত্মহত্যা করেন, যার কারণে বলা হয়ে থাকে কৃষ্ণকুমারী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি। কাহিনীটা বুঝতে পেরেছো? কৃষ্ণকুমারীকে একসাথে দুইজন রাজা বিয়ে করতে চেয়েছে, জগৎ সিংহ মানসিংহ। এজন্য তার বাবা কি করেছে? তাকে হত্যার নির্দেশ দিয়েছে, কিন্তু সে কি করেছে? নিজেই সুইসাইড করেছে। এটাই হচ্ছে মূল কাহিনী, যার কারণে এটা হচ্ছে তোমার সার্থক ট্র্যাজেডি। প্রহসন। প্রহসন হচ্ছে এ বুড়ো। প্রহসন কি? প্রহসনও নাটক, তবে একটু ছোট নাটক, এবং এটাতে কি করা হয়? হাস্য আর ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে সমাজের ত্রুটি বিচ্যুতি তুলে ধরা হয়। বুঝতে পারছো? অনেকটা স্যাটায়ার টাইপের। এখানে নাটকের মতো জটিল বিষয়বস্তু থাকবে না, গভীর জীবনবোধ থাকবে না, অনেকটা হালকা চালের নাটক, যেটা মূল বিষয়টাই হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপ। ওকে, তাহলে কি কি? একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। তাহলে প্রহসন কি মনে রাখবা? এ বুড়ো। একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। ওই খালি এ বুড়োই মনে থাকবে, আর এই দুটো নাম মনে থাকবে না। অনেক জায়গায় খুঁজেছি কোনটা আগে লিখেছেন, খুঁজে পাইনি। তবে বাংলা সাহিত্যে তোমার বাংলা একাডেমির চরিতা বিধানে এই বুড়ো শালিকের ঘাড়েরোকে লেখা হয়েছে যে আগে লিখেছেন, কিন্তু দুটোই হচ্ছে 1860 সালে রচিত। নীল দর্পণ নাটকের অনুবাদ। নীল দর্পণ নাটক কে লিখেছিলেন? দীনবন্ধু মিত্র। হ্যাঁ, নীল দর্পণ। আচ্ছা, দর্পণে কি দেখা যায়? দর্পণে মুখ, আর কিছু দেখা যায় না। দর্পণ হচ্ছে তুমি যেটা সামনে ধরবা সেটাই দেখা যায়, মানে প্রতিচ্ছবি দেখা যায়। কিসের নিজেকে দেখা যায় বোকা? দর্পণে হচ্ছে তোমার প্রতিবিম্ব দেখা যায়। হ্যাঁ, কারণ তুমি যেটা সামনে ধরবা সেটাই হচ্ছে দেখা যাবে, রাইট? মুখ দেখা যায় তা না। তাহলে এই যে নীল দর্পণ, তাহলে এই দর্পণে কি দেখা যায়? নীলকরদের অত্যাচার দেখা যায়, তাদের অত্যাচার, তাদের যে সমস্যাগুলো সেটা হচ্ছে নীল দর্পণে উঠে এসেছে। এখন আসো, তিনি নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। আরেকটা ছদ্মনামে। কি ছদ্মনাম? এখনই দিব। সেটা হচ্ছে আর নেটিভ ছদ্মনাম। তাহলে আমরা মাইকেলের দুটো ছদ্মনাম পেয়েছি, একটা হচ্ছে কি টিমোথি পেন পোয়েম, আর একটা হচ্ছে নেটিভ। এটা আসছিল। ওকে, এখানে হচ্ছে কিছু পংক্তি আছে, পংক্তিগুলো একটু নিজেরা দেখে নিবা। তবে একটা পংক্তি মনে রাখতে পারো, দানব নন্দিনী আমি রক্ষকুল বধূ, রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এটা অনেক সময় আসে। ভিখারি রাঘব, রাঘব মানে কে বলো তো এখানে? বা কে বলেছে কথাটা? দেখো, দানব নন্দিনী আমি, দানবের মেয়ে, রক্ষকুল বধূ, রাবণ শ্বশুর। রাবণ শ্বশুর যেহেতু, তাহলে সেটা কে? রাবণ শ্বশুর মত, তার মানে এটা হচ্ছে প্রমিলা। মেঘনাথ স্বামী, তাহলে তো বোঝা যাচ্ছে এটা প্রমিলা। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। রাঘব মানে হচ্ছে যার রঘু বংশে জন্ম। তাহলে রঘু বংশে কার জন্ম? রামের জন্ম।
এখানে রামের কথা বলা হয়েছে। ওকে, তাহলে হচ্ছে এই প্রক্রিয়াগুলো একটু দেখবা। তাহলে আমরা এখন 9:15 9:30 ক্লাস শুরু করব। ঠিক আছে, শোনা যাচ্ছে আমাকে? ওকে, আমরা শুরু করে দিচ্ছি। আমরা মাইকেল পর্যন্ত আলোচনা করেছিলাম, এখন আলোচনা করব দীনবন্ধু মিত্রকে নিয়ে। দীনবন্ধু, হ্যাঁ? দীনবন্ধু মিত্রকে ওনার প্রকৃত নাম কি? 1 মিনিট, তোমরা চাটা খেয়ে আসছো সবাই? ওকে, দীনবন্ধু মিত্রকে নিয়ে আলোচনা করবো আমরা। দীনবন্ধু মিত্র, ওনার জন্ম হচ্ছে নদিয়া জেলার চৌবেড়িয়া গ্রামে। আর তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রেরণায় সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা চর্চার মাধ্যমে সাহিত্য চর্চা শুরু করেন। হ্যাঁ, তোমার তো ঘুম পাই। আচ্ছা, তো তিনি দেখো, শুধু তিনি না, আরো অনেকেই শুরুর দিকে এই সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা চর্চা বা সাহিত্য চর্চার মাধ্যমেই হচ্ছে তোমার সাহিত্য জগতে প্রবেশ করেন। যেমন আমরা দেখেছি তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও একই। তো মানে প্রকৃত নাম হচ্ছে গন্ধর্ব নারায়ণ মিত্র। দীনবন্ধু মিত্র তিনি ডাক বিভাগে চাকরি করতেন। পরবর্তীতে যখন লুসাই যুদ্ধ চলে সেই সময় তিনি সফলভাবে ডাক বিভাগ পরিচালনা করেন, তখন তাকে এই উপাধিটা দেওয়া হয়। ও আর আরো একটা উপাধি হচ্ছে রায় বাহাদুর। ওনার নাটক হচ্ছে নীল দর্পণ, নবীন তপস্বিনী, আর হচ্ছে লীলাবতী, কমলে কামিনী। আমরা একটু নীল দর্পণ সম্পর্কে জানি। এখানে মূলত কি, এটাতে হচ্ছে নীলকরদের অত্যাচারের চিত্র এই নাটকের বিষয়বস্তু। এখন যদি প্রশ্ন হয় যে কোন এলাকার বা কোন অঞ্চলে, সেটা হচ্ছে মেহেরপুরের কৃষকদের উপর নীলকরদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। এটি প্রথম বাংলা নাটক যা ইংরেজিতে অনুদিত হয়, এবং নীল দর্পণ নাটক হচ্ছে বাংলা গণনাটকের সূতিকাগার। আচ্ছা, এর আগে আমরা কার নাটক পেয়েছি? দীনবন্ধুর আগে কার নাটক পেয়েছি বলো? মাইকেলের নাটক। আচ্ছা, মাইকেলের নাটকে আমরা কি দেখেছি এই সাধারণ মানুষের কথা কি আমরা দেখেছি? না, তিনি পুরাণ থেকে হচ্ছে কি নিয়েছেন? চরিত্রগুলো নিয়েছেন, কাহিনী নিয়েছেন। রাইট? হ্যাঁ, আমরা মানে একদম গরিব দুঃখী মানুষের কথা কিন্তু সেখানে দেখতে পাচ্ছি না। তাহলে এই যে নীলদর্পণ নাটকের প্রথমবারের মতো আমরা দেখছি এটা গণনাটকের সূতিকাগার। এটাতে প্রথম গণের কথা, জনগণের কথা কি করে হচ্ছে এখানে বলা হচ্ছে। এবং এটা হচ্ছে আঙ্কেল টমস কেবিনের আদলে এই নাটকটা রচিত। আচ্ছা, আঙ্কেল টমস কি? এটা হচ্ছে একটা দাসত্ব বিরোধী উপন্যাস। হ্যারিয়েট বিচার স্টো লেখক। উপন্যাসটার নাম কি? আঙ্কেল টমস কেবিন। তিনি কি ছিলেন? সেই আঙ্কেল টম হচ্ছে তোমার কি ছিলেন? দাস ছিলেন। তো এই যে দাসত্ব বিরোধী উপন্যাস, এই দাসত্ব বিরোধী উপন্যাসটা প্রকাশিত হওয়ার পরে তোমার দাস প্রথার বিরুদ্ধে সবাই সোচ্চার হয়, এবং একসময় কি হয়? দাস প্রথা লোপ পায়। ঠিক একইভাবে নীল দর্পণ যখন প্রকাশিত হয়, এখানে কি বিষয়টা দেখানো হলো? এখানে নীলকরদের অত্যাচারের চিত্র দেখানো হয়েছে। এটা প্রকাশিত হওয়ার পর তোমার ইংরেজিতে অনুদিত হয়, ব্রিটিশ পার্লামেন্টে আলোচিত হয়, এবং এক সময় গিয়ে নীল চাষ বন্ধ হয়। বুঝতে পেরেছো বিষয়টা কেন? তাহলে কেন এটার সাথে আঙ্কেল টমস কেবিনের তুলনা করা হচ্ছে, বা কেন এর আদলে এই নাটকটা রচিত হয়েছে? বুঝতে পেরেছো কেন? কারণ এখানে হচ্ছে তোমার আঙ্কেল টমস কেবিনের দাসদের বিরুদ্ধে, বিরুদ্ধে না, মানে দাসত্ব বিরোধী উপন্যাস। এর এটা কি? নীলকর দের মানে যে অত্যাচার, নীলকরদের বিরোধী উপন্যাস। ওকে, নেক্সট। নীল দর্পণকে বলা হয় বাংলাদেশের নাটক। কেন? এটা তোমার, আচ্ছা, তার আগে আরো কিছু পড়া আছে, সেগুলো পড়ে নি। এর ইংরেজি অনুবাদ হচ্ছে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। এটাকে অনুবাদ করেছেন, আমরা অলরেডি পড়ে ফেলেছি, সেটা হচ্ছে অ্যানাটিভ ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত, এবং প্রকাশক হচ্ছে পাদ্রী জেমস লং। এই লংকে 1,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছিল, এবং চরিত্র ছিল তোরাব, ক্ষেত্রমণি, নবীন মাধব। সাহিত্যিক মূল্য থেকে সামাজিক মূল্য বেশি কেন? ধরো, আমরা তো একটু আগে বলেছি যে কোনো রচনার কি থাকে? একটা বৈশিষ্ট্য থাকে। হ্যাঁ, এবং সেই বৈশিষ্ট্য ফুলফিল হলেই সেটা কি হয়? সেটা সার্থক হয়। আচ্ছা, তো আবার কিছু কিছু খুব উৎকৃষ্ট রচনা থাকে, খুব ভালো মানের রচনা থাকে। হ্যাঁ, তো নীল দর্পণে আমরা দেখতে পাচ্ছি এটা সাহিত্যিক মূল্য চাইতে এটা সামাজিক মূল্য বেশি। কেন? কারণ ওই যে আমি একটু আগে বলেছি, এটি ইংরেজিতে অনুদিত হয়েছে, ব্রিটিশ পার্লামেন্টে আলোচিত হয়েছে, পরবর্তীতে নীল চাষ বন্ধ হয়েছে। এটাকে বলা হয় বাংলাদেশের নাটক। কারণ কারণ হচ্ছে এটা প্রকাশ, মুদ্রণ, তারপর হচ্ছে মঞ্চায়িত, সবকিছুই কোথায় হয়? সবকিছুই হচ্ছে বাংলাদেশে। তাহলে নাটকটির ঘটনা বাংলাদেশের, রচনা
মুদ্রণ, প্রকাশ, প্রথম মঞ্চায়ন সবকিছুই বাংলাদেশে বলে একে বলা হয় বাংলাদেশের নাটক। এবং এটা দেখার সময় যখন মঞ্চায়িত হয়েছিল তখন কে জুতা মেরেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেন জুতো মেরেছিলেন কেন? কারণ নীলকরদের অত্যাচার তখন মানে তার অভিনয়টা এত জীবন্ত ছিল, এত জীবন্ত ছিল। হ্যাঁ, তখন কি অভিনয়টা এত রিয়েলিস্টিক ছিল, সে হচ্ছে ক্ষোভে দুঃখে জুতা ছুঁড়ে মেরেছিল। হ্যাঁ, সধবার একাদশী, এটা হচ্ছে ইয়ং বেঙ্গলদের যে অধপতন সেটা এখানে দেখানো হয়েছে। কেন্দ্রীয় চরিত্র হচ্ছে অটল এবং তার বন্ধু নিমাই। তারা মদ্যপান করতো, তারপর হচ্ছে যে বেশ্যা আসক্তি, হ্যাঁ, এই বিষয়গুলো কিভাবে তাদের জীবনকে ধ্বংস করে দিয়েছিল এটা তোমার সধবার একাদশীতে তুলে ধরা হয়েছে। এটাও অনার্সে পাঠ্য ছিল, এখনো মনে হয় আছে এগুলো। সধবার একাদশী তাহলে একটু মনে রাখবা, এটা হচ্ছে প্রহসন। কার প্রহসন? দীনবন্ধু মিত্রের প্রহসন। বিয়ে পাগলা বুড়ো, এটাও সেম, এটাও প্রহসন। তাহলে আমরা কি কি বললাম বলো? প্রথমে পড়েছি নীল দর্পণ। নীল দর্পণ কে তোমার অনুবাদ করেছেন? মাইকেল মধুসূদন দত্ত। কি ছদ্মনামে? এই নেটিভ ছদ্মনামে। ইংরেজি অনুবাদের কি নাম? বাংলা গণনাটকের সূতিকাগার কোনটি? কোন উপন্যাসের সাথে তুলনা করা হয়েছে নীল দর্পণকে? ভেরি গুড। বাংলাদেশের নাটক কোনটি, বা কোন নাটককে বলা হয় নীল দর্পণকে? কোন নাটকের সামাজিক মূল্যের চাইতে সাহিত্যিক মূল্য বেশি? সাহিত্যিক মূল্যের চাইতে সামাজিক মূল্য বেশি? নীল দর্পণ। ওকে। সধবার একাদশী কি ধরনের রচনা? সধবার একাদশী কি ধরনের রচনা? প্রহসন। বিয়ে পাগলা না, বুড়ো শালিকের ঘাড়েরও কার রচনা? মাইকেল। আর বিয়ে পাগলা বুড়ো দীনবন্ধু। ওকে, এখন আমরা আলোচনা করবো বঙ্কিমচন্দ্রকে নিয়ে। বঙ্কিমচন্দ্র, ওনার জন্ম হচ্ছে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে। অনেক সময় পোলাপাইন দুষ্টামি করে, যখন অনেক গরম পড়ে, লাখে গরমে সবকিছু ভুলে গেছি, শুধু ভুলি নাই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, অথবা পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া। এটাও ভুলি না, এটাও আমার একদম মানে সবসময় মনে পড়ে, পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া, তাই না? আচ্ছা, জন্ম মৃত্যু দরকার নাই, হ্যাঁ, যেহেতু তোমার কি এটা হচ্ছে স্পেশাল, এজন্য। হ্যাঁ, পালামো কে লিখেছে বলো? পালামো কে লিখেছে? বঙ্কিমচন্দ্র। সঞ্জীবচন্দ্র। সঞ্জীবচন্দ্র তার বড় ভাই, হ্যাঁ, বড় ভাই। এবং তিনি হচ্ছেন, এরা সবাই কি ছিলেন? ডিসি ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, কিন্তু তার ভাই হচ্ছে ছেড়ে দিয়েছিল। তার ভাই ভ্রমণ করতে পছন্দ করতেন, হ্যাঁ, ভ্রমণ বিষয়ক গ্রন্থ লিখতেন। আচ্ছা, যাই হোক, উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট। যেহেতু সাহিত্যে প্রথম কোন বিষয়টা নিয়ে আসছেন বলতো? উপন্যাস। উপন্যাস এর আগেও লেখা হয়েছে, তবে সেগুলো কি হয় নাই, সেগুলো তোমার সার্থক হয় নাই। প্রথম সার্থক উপন্যাস লিখেছেন হচ্ছে বঙ্কিমচন্দ্র। তারপর হচ্ছে বাংলার স্কট, মূলত এটা বলা হচ্ছে ওয়াল্টার স্কট। সরি, ওয়াল্টার স্কট হচ্ছে স্কটল্যান্ডের বিখ্যাত উপন্যাস রচয়িতা এবং কবি। তো ওনার রচনার একটা বৈশিষ্ট্য হচ্ছে, ওনার উপন্যাসের ধরন হচ্ছে সেখানে কি থাকবে? ইতিহাস থাকবে এবং রোমান্স থাকবে। তো এই ওয়াল্টার স্কটের তোমার আদর্শের অনুসারী হচ্ছে কে? বঙ্কিমচন্দ্র। ওনার উপন্যাসও আমরা দেখতে পাচ্ছি ইতিহাস থাকছে এবং রোমান্স থাকছে, যার কারণে ওনাকে বলা হচ্ছে বাংলার স্কট। ঋষি বলে, কারণ তিনি কি ছিলেন? তিনি অনেক বেশি গোরা ছিলেন। হ্যাঁ, তারপর হচ্ছে রায় বাহাদুর, এটা হচ্ছে তোমার ইংরেজরা ওনাকে উপাধি দিয়েছেন। আর হচ্ছে তোমার ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। এই নামে হচ্ছে ওনার প্রবন্ধ আছে। ওকে, বঙ্কিমচন্দ্র আমরা একটু দ্রুত পড়বো, স্লো। আচ্ছা, তিনিও কোথায় কবিতা প্রকাশ করার মাধ্যমে সাহিত্যিক হিসেবে যাত্রা শুরু করেছেন? সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর কার? সংবাদ প্রভাকর কার? ঈশ্বরচন্দ্র গুপ্ত। এবং তাকে বলা হয় আধুনিক বাংলা উপন্যাসের জনক। ওকে, তাহলে যদি বলা হয় বাংলার ওয়াল্টার স্কটকে, বাংলার স্কটকে ওয়াল্টার স্কট না, বঙ্কিমচন্দ্র। ওকে, ওনার সম্পাদিত পত্রিকা হচ্ছে বঙ্গদর্শন। মনে রাখবা, এটা যেহেতু আর আসে নাই, আসতে পারে। বঙ্কিমচন্দ্রের উপন্যাস সম্পর্কে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, উপন্যাসের চরিত্র থেকেও প্রশ্ন আসে, মনে রাখবা। তাহলে বঙ্কিমচন্দ্র থেকে কি প্রশ্ন আসবে? উপন্যাস এবং চরিত্র সম্পর্কে। তাহলে উপন্যাস থেকে বা উপন্যাস সম্পর্কিত কথাবার্তা থাকলে সেটার উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র। আর গদ্য সম্পর্কিত কথাবার্তা বা একটু প্যাচাই পুচাই প্রশ্ন আসলে সেটা কে হবে? বিদ্যাসাগর। ওকে, বঙ্কিমচন্দ্রের প্রথম কাব্য কোন ভাষায় রচনা করেছেন বলতো? এরা সবাই হচ্ছে প্রথম দিকে ইংলিশে রচনা করে দেখেছেন, যে কতটুকু কি হয় দেখি। প্রথম কাব্য হচ্ছে ললিতা তথা মানুষ, বাংলায় রচনা করেছেন। উপন্যাস রচনা করেছেন ইংলিশে। প্রথম উপন্যাস হচ্ছে রাজমোহনস ওয়াইফ। প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী
1865 সালে। তাহলে এই সালটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই সালটা ইম্পর্টেন্ট। তবে আরেকটা কথা, বর্তমান দিনে ওনাদের চাইতে মুসলিম কবি সাহিত্যিকরা একটু বেশি প্রাসঙ্গিক, কেন? রাজনৈতিক প্রেক্ষাপট বদলের কারণে। হ্যাঁ, বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা। তাহলে প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, আর প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা। এই ধরনের প্রশ্ন আসতো 35-এর আগে। এই জাতীয় প্রশ্ন এখন কম আসে, কিন্তু তারপরেও জানতে হবে। বঙ্কিমচন্দ্রের টোটাল উপন্যাস হচ্ছে 14টি, তবে এগুলো হচ্ছে বাংলা। আর ইংলিশে রাজমোহন সোয়াইফ, এটা হচ্ছে 15টা। এখন আমরা মনে রাখবো কিভাবে? রাশিয়ান কবিরাই, কদম দেবীর চন্দ্রযুগ। যাদের মনে হচ্ছে, আচ্ছা, যাদের মনে হচ্ছে বেশি দ্রুত পড়াচ্ছি, আমরা আবার রিক্যাপ করব, তখন আবার একটু মনোযোগ দিবা, ঠিক আছে? রাশিয়ান কবিরাই, কদম দেবীর চন্দ্রযুগ, এই লাইনটা অবশ্যই টিএম করা লাগবে, মানে ঠাডা মুখস্থ করা লাগবে। কেন? কারণ প্রায় সময় ওনার উপন্যাস থেকে প্রশ্ন আসে যে নিচের কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস, অথবা ধরো বলা হলো বিষবৃক্ষ কোন জাতীয় রচনা, হ্যাঁ, নিচের কোনটি দুর্গেশ নন্দিনী কোন জাতীয় রচনা। বুঝতে পেরেছ? তাহলে আমরা একটু রাশিয়ান কবিরাই, কদম দেবীর চন্দ্রযুগ আমরা একটু দেখি। প্রথমে আসে রাধারানী, শীতে সীতারাম, আনতে হচ্ছে আনন্দমঠ, ওকে। কবিরাই কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, রাতে রাজসিংহ, ইতে ইন্দিরা। কদম, কত হচ্ছে কৃষ্ণকান্তের উইল, দত হচ্ছে দুর্গেশ নন্দিনী, মতে হচ্ছে মৃণালিনী। দেবীর দেবী চৌধুরানী, রতে হচ্ছে রজনী। চন্দ্রযুগ, চন্দ্রতে হচ্ছে চন্দ্রশেখর, যুগে হচ্ছে যুগলাঙ্গরীয়। মানে ঠাডা মুখস্থ, টানা মুখস্থ, ওকে। আর রাজমোহন সোয়াইফ, এটা হচ্ছে ইংলিশে লেখা। তাহলে আমরা 14টা পেলাম বাংলায়, আর 3টা পেয়েছি হচ্ছে, সরি, একটা পেয়েছি হচ্ছে ইংলিশে, সেটা হচ্ছে তিনি প্রথমে লিখেছেন। তাহলে আমাকে বলতো বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। তাহলে শব্দটা বাংলা আছে কিনা দেখবা। যদি বলা হয় বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? রাজমোহন সোয়াইফ। বঙ্কিমচন্দ্র প্রথমে কোন ভাষায় উপন্যাস লিখেছেন? ইংলিশে লিখেছেন। এই জাতীয় প্রশ্ন কম আসে। তারপর একটু মনে রাখো। এখন একটা জিনিস খেয়াল করো, আমি এখানে 3টাকে লাল কালি দিয়ে দাগ দিয়েছি, দেখো। এটা হচ্ছে রাইজু, রাইজু, রাইজু। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে খণ্ড বা অনু উপন্যাস। উপন্যাসের চাইতে ছোট, ছোট গল্পের চাইতে বড়। এরকম আমরা কোথায় পেয়েছি? এরকম আমরা অনেকের ক্ষেত্রে পেয়েছি, তবে শরৎচন্দ্রের ক্ষেত্রেও আমরা পেয়েছি, রাইট? তাহলে আচ্ছা, শরৎচন্দ্র তোমাদের পড়ায়নি, সরি। গতকাল হচ্ছে 50-এর ক্লাস নিয়েছি রাতে, তাদের পড়াইছিলাম। আচ্ছা, খণ্ড বা অনু উপন্যাস হচ্ছে রাধারানী, ইন্দিরা, যুগলাঙ্গরীয়। কিভাবে মনে রাখবো? রাইজু, ওকে। কপালকুণ্ডল হচ্ছে 1866 লেখা। আর দুর্গেশ নন্দিনী কখন লেখা দেখো তো? 65 লেখা। 65 আগে না 66 আগে? আচ্ছা, যাই হোক, মনস্তাত্ত্বিক উপন্যাস। এটা হচ্ছে রজনী। রজনী হচ্ছে একজন অন্ধ মেয়ে, এই তার হচ্ছে বিভিন্ন সম্পত্তি বিষয়ক সমস্যা, তারপরে দুজন নায়ক, এই সব কিছু মিলে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কাজ করে। তাহলে রজনী মনে রাখবা, রজনী হচ্ছে ওনার মনস্তাত্ত্বিক উপন্যাস। ত্রয়ী উপন্যাস, ত্রয়ী উপন্যাস হচ্ছে দেশমূলক এবং তত্ত্বপ্রধান। ত্রয়ী উপন্যাস কি? এগুলো হচ্ছে দেখা যাচ্ছে আদেশ, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। এই উপন্যাসগুলোতে কোনো না কোনো ঘটনা অথবা কোনো না কোনো চরিত্র হচ্ছে এখানে কমন। বুঝতে পারছো? ঠিক তেমনি আমরা অনেকের তারাশঙ্করের ত্রয়ী উপন্যাস পাই, আমরা সুনীলের ত্রয়ী উপন্যাস পাই। তাহলে ত্রয়ী উপন্যাসগুলো কি থাকবে না, তুমি আবার এগুলো আলাদাভাবেও পড়তে পারবা, ওকে। তাহলে ত্রয়ী উপন্যাস হচ্ছে আদেশ, আনন্দমঠ, আনন্দমঠ, দেবী চৌধুরানী, আর হচ্ছে সীতারাম। তাহলে কিভাবে মনে রাখবো? আদেশ। সামাজিক উপন্যাস, সামাজিক উপন্যাস হচ্ছে কৃষ্ণকান্তের উইল, বৃষবৃক্ষ। আর সামাজিক যেহেতু, এখানে কি থাকে? সমাজের কিছু বিষয় আসে থাকে, যেমন ধরো পরকীয়া থাকতে পারে। তাহলে পরকীয়া যদি থাকে, পরকীয়ার 2টো উপন্যাস হচ্ছে, একটা হচ্ছে কৃষ্ণকান্তের উইল, আর একটা হচ্ছে বৃষবৃক্ষ। ঐতিহাসিক উপন্যাস, এখন একটা কথা শোনো, ওনার উপন্যাসে কি কি আছে? হিস্ট্রি আছে, আর হচ্ছে রোমান্স আছে। যদি হিস্ট্রির চেয়ে রোমান্সের উপাদান বেশি থাকে, তাহলে সেটা ঐতিহাসিক উপাদান হবে না, ঐতিহাসিক উপন্যাস হবে না। আর যদি হিস্ট্রির অংশ বেশি থাকে, ঐতিহাসিক উপাদান বেশি থাকে, তাহলে সেটা কি হবে? ঐতিহাসিক উপন্যাস হবে। তাহলে ওনার একমাত্র ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ। আর হিস্ট্রি এবং রোমান্স দুটোই আছে, মানে রোমান্স প্রধান ঐতিহাসিক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, চন্দ্রশেখর, আর হচ্ছে মৃণালিনী, ওকে। তাহলে আমাকে বলো তো
ওনার খণ্ড বা অনু উপন্যাস, সংক্ষেপে বলো। খণ্ড বা অনু উপন্যাস। রাইজু। আদেশ না রাইজু। তাহলে রাইজুতে কি কি হবে? তোমার শুধু রাইজু মনে থাকলে তো হবে না, রাইজুতে কি কি হবে সেগুলো একটু বলো। ওকে, ভেরি গুড। নেক্সট, এরপর বলো। আহ প্রথমে কি বললে এখন? অনু উপন্যাস। আচ্ছা, এখন বলো। এক মিনিট, আমার আজকে গলা ব্যথা করতেছে, কেন জানি বেশি গলা ব্যথা করতেছে। হ্যাঁ, আমার ভালোই ঠান্ডা লাগে, বলতে অনেক বেশি মানে হাঁচি হয়, ওই হাঁচি হইতে হইতেই হচ্ছে অনেক সময় গলা ব্যথা হয়, সব সময় না। আচ্ছা, রেস্ট নেন, রেস্ট নিব, সমস্যা নেই, আগে তোমাদের শেষ করে দিই। আচ্ছা, যেটা বলছিলাম, ত্রয়ী উপন্যাস। ত্রয়ী উপন্যাসগুলো কি কি? চা দিয়ে লং খাবো না লং দিয়ে চা খাবো? আদেশ। আদেশ কি কি বলতো? আনন্দমঠ, দেবী চৌধুরানী, আর হচ্ছে সীতারাম। এগুলোর মধ্যে একটা কি থাকবে? স্বাভাবিক যোগসূত্র বা ধারাবাহিকতা থাকবে। যেমন এই উপন্যাসগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি? এগুলোতে ফকির সন্ন্যাসী বিদ্রোহের কারো না কারো সাথে কোনো না কোনো যোগসূত্র বিদ্যমান, রাইট? এরপর আসো, আমরা বলেছিলাম সামাজিক উপন্যাস। ওনার সামাজিক উপন্যাসগুলো কি কি ছিল? সামাজিক উপন্যাস, এখানে আমরা দুটো চরিত্র পাই, বিধবা চরিত্র। উনি, আমরা কিন্তু একটু আগে পড়েছিলাম, উনি হচ্ছে, আমরা ওনাকে বলেছি ঋষি, হ্যাঁ? তো দেখা যাচ্ছে ওনার উপন্যাসগুলোতে যদি কোনো বিধবা চরিত্র থাকে বা পরকীয় প্রধান চরিত্র থাকে, দেখা যায় তাকে হচ্ছে তিনি মেরে ফেলেন। এরকম দুটো চরিত্র হচ্ছে রোহিণী, আর একটা হচ্ছে কুন্দনন্দিনী। ওকে, হ্যাঁ, মেরে ফেলে। তারপর আসো, ওনার ঐতিহাসিক উপন্যাস কোনটি? ওনার ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ। তাহলে রাজ যেহেতু আছে, রাজা যেহেতু আছে, রাজ শব্দটা যেহেতু আছে, তাহলে ইতিহাসের সাথে এটা মনে রাখবা, ঐতিহাসিক উপন্যাস। ওকে, মনে রাখার সুবিধার্থে। দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সা- সার্থক উপন্যাস। কপালকুণ্ডলা হচ্ছে, এটা হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস, দ্বিতীয় সার্থক উপন্যাস। ওকে, নেক্সট, ওনার শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে কৃষ্ণকান্তের উইল। খাঁটি ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ। ত্রয়ী উপন্যাস আদেশ, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। এগুলো কিন্তু আমরা বারবার বলছি। মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস হচ্ছে রজনী। চরিত্র হচ্ছে রজনী, শচীন্দ্র, অমরনাথ, আর হচ্ছে লবঙ্গলতা। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ খেয়াল করো, কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, সাম্য, বিজ্ঞান রহস্য। হ্যাঁ, এই যে কমলাকান্ত দপ্তর যে গ্রন্থ, সেখানে প্রবন্ধগুলো কি কি? কমলাকান্তের দপ্তর, কমলাকান্তের পত্র, কমলাকান্তের জবানবন্দি। তাহলে কমলাকান্ত দেখলেই বুঝে যাবা সেটা কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ক্যারেক্টার শুধু একবার আসছে। বঙ্কিমচন্দ্রের উক্তি পথিক, তুমি পথ হারাইয়াছ, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ। কেন? পথিকরাই প্রথম প্রেমে পড়লে কি হয়? পথ হারাইয়ে ফেলে, তাই না? তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, এটাও কপালকুণ্ডলার সংলাপ। এবং বাংলা সাহিত্যে প্রথম কি বিখ্যাত, প্রথম রোমান্টিক উপন্যাস প্রদীপ নিভিয়া গেল, যাহাতে জগদীশ্বরের হাত, তাহা পণ্ডিতে বলিতে পারে না, ক্ষেত্রে বীজ রোপিত হইলে আপনি অঙ্কুর হই, বলা লাগে না, তাই না? তাহলে আমরা চলে আসছি মীর মশাররফ হোসেন। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যাদের পেয়েছি, তাদের মধ্যে কোনো মুসলিম সাহিত্যিক পেয়েছিলাম কিনা? আধুনিক যুগে এসে, মধ্যযুগের পরে, মধ্যযুগে আমরা পেয়েছি কবি সাহিত্যিকদের পেয়েছি যারা রোমান্টিক প্রণয় প্রেক্ষান রচনা করেছিলেন। আধুনিক যুগে এসে আমরা প্রথম মুসলিম সাহিত্যিক পেলাম। তিনি কে? তিনি হচ্ছেন মীর মশাররফ হোসেন। জন্ম কোথায়? লাহিনীপাড়া, কুষ্টিয়া। কুষ্টিয়াতে প্রচুর শাকসবজি পাওয়া যায়, তাই না? ভেজিটেবলের জন্য বিখ্যাত, রাইট? হ্যাঁ। অনেকে বুঝবে না, যারা বুঝবে না তারা হচ্ছে চেল চেলাইয়া কোথায় যাবে? বেহেশতে চলে যাবে। ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া, উদাসীন পথিক। ওকে, ওকে। আধুনিক বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক, একটা জিনিস খেয়াল করো তো, তিনি যেহেতু আধুনিক বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক, তাহলে তিনি যদি উপন্যাস রচনা করে আধুনিক যুগে, সেটা কি হবে বলো তো? মুসলিম রচিত প্রথম উপন্যাস। তিনি যদি নাটক রচনা করে প্রথম, তাহলে তিনি হবে কি, সেটা হবে কি? মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক। প্রহসন রচনা করলে সেটা কি হবে? মুসলিম সাহিত্যিক রচিত প্রথম প্রহসন, রাইট? তাহলে প্রথম মুসলিম ঔপন্যাসিক ও নাট্যকার। আচ্ছা, আর কেউ কোনো কমেন্ট করবা না। নেক্সট, উপন্যাস রত্নবতী। এটা যেহেতু ওনার প্রথম উপন্যাস রত্নবতী, তাহলে বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস। ওকে, বিষাদ সিন্ধু, এটা হচ্ছে 3 পর্বে বিভক্ত, মহরম পর্ব, উদ্ধার পর্ব, আর এজিদ পর্ব, ওনার বিখ্যাত উপন্যাস।
উদাসীন পথিকের মনের কথা গাজী মিয়ার বস্তানি আমরা একটু বিস্তারিত দেখি। প্রথম আসো রত্নাবতী, এটা হচ্ছে ওনার প্রথম উপন্যাস, কৌতুকাবহ উপন্যাস। তাহলে আমরা মনে রাখলাম বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস। আত্মজৈবনিক উপন্যাস মানে কি, ওনার জীবনের ছায়া এখানে কি হবে, প্রতিফলিত হবে। একটা জিনিস খেয়াল করো, আমি বললাম আত্মজীবনী, আত্মজীবনী আর আত্মজৈবনিক উপন্যাস কি একই নাকি একই না? একই না। আত্মজীবনী হচ্ছে এই যে ধরো এটাকে ইশতিয়াক মাসুদ, হ্যাঁ, ইশতিয়াক মাসুদ ধরো তার নিজের কথা লিখলো, সে ক্লাস 8-এ উঠছে তখন এটা করেছিল, ক্লাস 10-এ ওঠার পর তাকে ভালো লেগেছিল, ইন্টারের পর তাকে ভালো লেগেছিল, অনার্সে ওঠার পর আরেকজনকে ভালো লাগছিল, হ্যাঁ। তাহলে তার নিজের জীবনের কথা যখন বলবে তখন সেটা হচ্ছে আত্মজীবনী। কিন্তু সে কি করলো, ইশতিয়াক কি করলো, একটা উপন্যাস লিখলো, কি নামে, নায়কের নাম দিয়ে দিল উজ্জ্বল। কিন্তু এই উজ্জ্বল চরিত্রের ভিতরে তার নিজের জীবনটা ঢুকে দিল। বুঝতে পেরেছো বিষয়টা? মানে তার নাম, তার জীবনের কাহিনীটা আরেকটা চরিত্রের মধ্য দিয়ে কি রচিত করলো, উপন্যাস রচনা করলো। মানে তার জীবনে সেই উপন্যাসের মধ্যে অন্য কোনো চরিত্রের ভেতর দিয়ে তার জীবনের ছায়াটা সে দেখিয়ে দিবে। সেটাই হচ্ছে কি আত্মজৈবনিক উপন্যাস। আর আত্মজীবনী হচ্ছে সরাসরি যখন নিজের কথা লিখবে, আমি এটা করেছি ওটা করেছি, আমি এভাবে বড় হয়েছি ওভাবে ছোট হয়েছি, সেটা হচ্ছে আত্মজীবনী। হ্যাঁ, না না, আত্মজীবনে তো সরাসরি নিজের কাহিনীটা নিজে লিখবে, আর ওটা তো উপন্যাস। কিন্তু উপন্যাসে কি থাকবে, নিজের ছায়া থাকবে, নিজের জীবনের ছায়া থাকবে। বুঝতে পেরেছো? তার ধরো নিজের জীবনের ছায়া থাকতে পারে, সে যে পরিবেশে বড় হয়েছে, যেভাবে বড় হয়েছে, বা তার সাথে সম্পর্কিত কিছু বিষয় সেই উপন্যাসে উঠে আসতে পারে। এটাই হচ্ছে আত্মজৈবনিক উপন্যাস। তাহলে ওনার আত্মজৈবনিক উপন্যাস কি কি, গাজী মিয়ার বস্তানি, উদাসীন প্রতীকের মনের কথা। বিষাদ সিন্ধু ইতিহাস আশ্রিত উপন্যাস, আমরা জানি গদ্য মহাকাব্য ধর্মী উপন্যাস। আচ্ছা, মহাকাব্যে কি থাকে, একটা বিশাল প্রেক্ষাপট থাকে, রাইট? একটা বিশাল প্রেক্ষাপট থাকে, অনেক বিস্তৃত কাহিনী থাকে, যার কারণে এই বিষাদ সিন্ধুকে বলা হচ্ছে গদ্য মহাকাব্য ধর্মী উপন্যাস। তার শ্রেষ্ঠ রচনা, এবং এটা হচ্ছে 3 পর্বে বিভক্ত, মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদবদ পর্ব। আমরা জানি এটা হচ্ছে প্রেক্ষাপট হচ্ছে ইমাম হাসান হোসেনের সাথে তোমার উমাইয়া খলিফা মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালার প্রান্তরে যে যুদ্ধ, সেটাই হচ্ছে বিষয় বিষয়বস্তু। এখন আসো, প্রধান চরিত্র হচ্ছে এজিদ। কেন, আমরা মেঘনাদ বধে কি দেখেছিলাম, তোমার নাটক, সরি, নায়ককে রাবণ ছিল, হ্যাঁ। ভিলেন হচ্ছে এখানে নায়ক। কেন নায়ক, কারণ হচ্ছে তাকে আবর্তিত হয়েই হচ্ছে কি হচ্ছে ঘটনাটা, তাকে কেন্দ্র করেই ঘটনাটা আবর্তিত হচ্ছে। ঠিক সেই বিষাদ সিন্ধুতেও একই বিষয়, মায়া লাগার বিষয় না, মূল জিনিস, মূল বিষয়টা হচ্ছে কাকে তোমার কেন্দ্র করে হচ্ছে ঘটনাটা আবর্তিত হচ্ছে, সেটাই হচ্ছে মূল বিষয়। তোমার কেন্দ্রবিন্দুটা কে, তোমার কাকে দেখছো বারবার, কাকে হচ্ছে আবর্তিত হচ্ছে ঘটনাটা। ঠিক আছে, মীর মশাররফ হোসেনের নাটক দেখো তো, বসন্ত কুমারী, জমিদার দর্পণ। বসন্ত কুমারী হচ্ছে ওনার প্রথম নাটক যেহেতু, তাহলে বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক। একটু খেয়াল করো তো, তাহলে আমরা কিভাবে মনে রাখবো, উপন্যাস হচ্ছে রত্ন, নাটক হচ্ছে বসন্ত। নাটক হচ্ছে বসন্ত, উপন্যাস হচ্ছে কি রত্ন, নাটক বসন্ত। নাটক হচ্ছে বসন্ত। তাহলে আমাকে বলো, মীর মশাররফ হোসেনের প্রথম উপন্যাস কোনটি? শুধু রত্ন, আর নাটক বসন্ত কুমারী। এরপরে আরেকটা নাটক হচ্ছে জমিদার দর্পণ। এখন একটা বিষয় খেয়াল করো, বসন্ত কুমারী এটা হচ্ছে মুসলিম রচনা, মুসলমান রচিত প্রথম নাটক, আর জমিদার দর্পণ। আচ্ছা, নীল দর্পণে আমরা কি দেখেছি, নীল দর্পণে আমরা কি দেখেছি, নীলকরদের অত্যাচারের চিত্র দেখেছি, রাইট? তাহলে জমিদার দর্পণে আমরা কি দেখব, জমিদারদের অত্যাচারের চিত্র। জমিদার দর্পণে জমিদারদের অত্যাচারের চিত্র দেখব, জমিদারটা কতটা অত্যাচারী হতে পারে, কতটা চরিত্রহীন হতে পারে। এখানে দেখা যাচ্ছে জমিদার হাইওয়ান আলী তার অধীনস্থ যে প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নুরুন্নাহারকে ধর্ষণ করে এবং তাকে হচ্ছে হত্যা করে। এটা হচ্ছে মূল বিষয়। আমাদের তো কাহিনীর দরকার নাই, আমাদের মূল দরকার যেটা, মূল বিষয়টা হচ্ছে এটা তার শ্রেষ্ঠ নাটক। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই প্রথম বাংলা সাহিত্যে প্রথম মুসলিম চরিত্র আমরা কোথায় পেয়েছি, জমিদার দর্পণে। কার নাটকে,
মীর মশাররফ হোসেনের নাটকে। কোন নাটকে? জমিদার দর্পণে। ওকে। প্রহসন এর উপায় কি? এটা হচ্ছে মীর মশাররফ হোসেনের প্রথম প্রহসন, এছাড়া বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম প্রহসন। ওকে। মীর মশাররফ হোসেন সাংবাদিক ছিলেন, হচ্ছে সংবাদ প্রভাকর, আর হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা, এগুলো হচ্ছে সাংবাদিক ছিলেন। আর ওনার নিজের সম্পাদিত পত্রিকা হচ্ছে আজিজুন নেহার এবং হচ্ছে হিতকরী। প্রবন্ধ হচ্ছে গো জীবন। যেহেতু হিন্দু মুসলিম দুই ধর্মের অনুসারী একসাথে থাকে, তিনি চেয়েছিলেন, মানে তিনি বলেছিলেন যে গো হত্যা অনুচিত, তো এর জন্য ওনাকে হচ্ছে মামলায় জড়িয়ে পড়তে হয়েছিল প্রথম দিকে। এজন্য সংবাদ প্রভাকর তোমার ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রথম ডেইলি, তো এটা তো হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত সবাইকে উদ্বুদ্ধ করতে লেখার জন্য, এই জন্য লেখা শুরু করেছিলেন। কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ লাগবে না, জাস্ট একটা উক্তি মনে রাখবে, সেটা হচ্ছে মাতৃভাষায় যার ভক্তি নেই সে মানুষ নয়। এখন মাতৃভাষা দেখে তোমরা অনেকে মাইকেল দিয়ে দিতে পারো, অনেকে আবার আব্দুল হাকিম দিয়ে দিতে পারো। না, এটা একটু মনে রাখবা, মাতৃভাষায় যার ভক্তি নেই সে মানুষ নয়। তাহলে আমাকে এখন ওনার সম্পর্কে আমরা কিছু আলোচনা করি, ঠিক আছে? তাহলে মীর মশাররফ হোসেনের প্রথম উপন্যাস কোনটি? রত্নবতী, ভেরি গুড। কি ধরনের উপন্যাস? কৌতুকাবহ উপন্যাস। ওনার দুটো ছদ্মনাম বলো। রত্না না, রত্ন, রত্নবতী। গাজী মিয়া আর হচ্ছে উদাসীন পথিক। তো গাজী মিয়া আর উদাসীন পথিক এই দুটো দিয়ে দুটো উপন্যাসের নাম বলো যেগুলো হচ্ছে আত্মজৈবনিক উপন্যাস। গাজী মিয়ার বস্তানি আর হচ্ছে উদাসীন পথিকের মনের কথা। ওকে। গাজী মিয়ার বস্তানি আর হচ্ছে উদাসীন পথিকের মনের কথা, এগুলো হচ্ছে যদি প্রশ্ন আসে কোন ধরনের রচনা, উপন্যাস, নাটক, আত্মজীবনী। উপন্যাস, নাটক, আত্মজীবনী। উপন্যাস। এই কিসের আত্মজীবনী? এতক্ষণ কি পড়াইছি? আত্মজৈবনিকও বাদ দাও, এগুলো হচ্ছে উপন্যাস। কেমন উপন্যাস আসলে তখন আত্মজৈবনিক উপন্যাস, এগুলো হচ্ছে উপন্যাস। কেমন উপন্যাস সেটা জিজ্ঞেস করলে আত্মজৈবনিক উপন্যাস। ওকে, নেক্সট। এরপর বলো ওনার দুটো নাটক, বিখ্যাত নাটক, কি নাম? প্রথম নাটকটা হচ্ছে বসন্ত কুমারী, আর যেটা তার শ্রেষ্ঠ নাটক সেটা হচ্ছে জমিদার দর্পণ। ওনার একটা প্রবন্ধ যেটার জন্য উনি মামলায় জড়িয়ে পড়েছিলেন, কি নাম? গো জীবন, ভেরি গুড। কাইকোবাদ। আমরা তো মুসলিম ঔপন্যাসিক পেয়েছিলাম, নাট্যকার পেয়েছিলাম, এই প্রথম আধুনিক যুগে এসে আমরা একজন মুসলিম কবি পেলাম, যিনি হচ্ছেন একজন মহাকবি, মহাকাব্য রচনা করেছিলেন। তাহলে প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ কাজেমাল কোরাইশি, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি। ওকে। এর উপায় কি? এটা হচ্ছে প্রহসন। তিনি প্রথম মুসলিম সনেট রচয়িতা আর হচ্ছে মহাকাব্য রচয়িতা। ওনার মহাকাব্যের কি নাম? মীর মশাররফ কবি ছিলেন, কিন্তু ওনার কবিতা চাইতে তোমার বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি নাটক এবং উপন্যাস এর ক্ষেত্রে, ঠিক আছে? আর কাইকোবাদ, কাইকোবাদ হচ্ছে তিনি কবিতার ক্ষেত্রে, কাব্য রচনার ক্ষেত্রে, মহাকাব্য রচনার ক্ষেত্রে জনপ্রিয় ছিলেন, যার কারণে আমরা বলতে পারি তিনি হচ্ছেন প্রথম মুসলমান কবি। আর ওনাকে আমরা বলেছি ঔপন্যাসিক এবং নাট্যকার, মীর মশাররফ হোসেনকে। মহাকাব্য মহাশ্মশান, এটা হচ্ছে মুসলমান মহাকবি রচিত প্রথম মহাকাব্য। কাহিনী নেওয়া হয়েছে 1761 খ্রিস্টাব্দে সংগঠিত পানিপথের তৃতীয় যুদ্ধ থেকে। তাহলে আরেকটা বিষয় খেয়াল করতো, এই পানিপথের তৃতীয় যুদ্ধ আমরা কোথায় পেয়েছিলাম? এই কাহিনী নিয়ে একটা নাটক পেয়েছিলাম, কোথায় পেয়েছিলাম বলো তো? এই নাটকটা কোন নাটক? রক্তাক্ত প্রান্তর। রক্তাক্ত প্রান্তর, মুনীর চৌধুরী। তাহলে মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তরের কাহিনী কোত্থেকে নিয়েছে? এই মহাশ্মশান থেকে নিয়েছে। বুঝতে পেরেছ? এটাতে 3টা খণ্ড আছে, 3 খণ্ডে সর্গ সংখ্যা হচ্ছে 29, 24, 7, তোমার 60টি। কিন্তু আমরা একটু আগেই পড়েছি মহাকাব্যে সর্গ সংখ্যা সর্বোচ্চ কতটুকু হওয়ার দরকার? কতটুকু হতে পারে? 30টি। তাহলে দেখা যাচ্ছে এখানে এটা খণ্ড অনেক বেশি, স্বর্গ অনেক বেশি। চৈত্র, ইব্রাহিম কার্দি, জোহরা, হিরণবালা, আতাখা, যেহেতু আমরা রক্তাক্ত প্রান্তর পড়েছি সেহেতু এই চরিত্রগুলো আমাদের কাছে অনেকটাই কমন। তাহলে এটি মুসলমান মহাকবি রচিত প্রথম মহাকাব্য। মহাকাব্য রচনার ওনার আদর্শ ছিলেন কে? নবীনচন্দ্র সেন। নবীনচন্দ্র সেনের মহাকাব্যের নাম কি? রক্তাক্ত প্রান্তর পড়ো নাই? ও আচ্ছা, আমার পাঠ্য ছিল তাই আমি ভাবছিলাম তোমরা পড়ছো। ওকে। নবীনচন্দ্রের মহাকাব্য হচ্ছে রৈবতক, কুরুক্ষেত্র, প্রবাস। কাব্যগ্রন্থ, হুম,
বিরহ বিলাপ এটা হচ্ছে ওনার প্রথম কাব্যগ্রন্থ। অশ্রুমালা, গীতিকাব্য, শিব মন্দির বা জীবন্ত সমাধি, আর হচ্ছে অমেয় ধারা। এগুলো একটু ভালো করে মনে রাখবা। কেন বলে দিই, সেটা হচ্ছে এখন মুসলিম সাহিত্যিক যারা, তারা খুব জরুরি। বর্তমান দিনে যে পরীক্ষাগুলো হচ্ছে, রিসেন্টলি যে পরীক্ষাগুলো হচ্ছে, যে এক্সামগুলো হচ্ছে, এগুলোতে মুসলিম সাহিত্যিক থেকে প্রশ্ন একটু বেশি আসে। ঠিক আছে, তাহলে দেখো ওনার একটা বিখ্যাত কবিতা হচ্ছে আজান। আচ্ছা, আর পড়াচ্ছি না আজকে, হ্যাঁ, এতটুকুই থাক। এতটুকু পর্যন্ত ভালো করে পড়ো। আর ক্লাস হচ্ছে কোন দিন দেখতে হবে, বাকিটুকু ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে আলোচনা করবো। ঠিক আছে, এতটুকু ভালো করে পড়ো। ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ।